দেখো, আমাদের ক্যালকুলাসের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কন্টিনিউটি। আচ্ছা, আমরা পড়বো হচ্ছে দুটো চ্যাপ্টার, লিমিট অ্যান্ড কন্টিনিউটি। এই দুটো চ্যাপ্টার একসঙ্গে আমরা পড়বো। তবে বলে রাখি যে এই লিমিট চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে নেই। লিমিট চ্যাপ্টারটা আমরা হচ্ছে অলরেডি ক্লাস 11-এ পড়েছি, তাই 12-এর সিলেবাস থেকে লিমিটটা বাদ দিয়ে দিই। কিন্তু 12-এর যে চ্যাপ্টারের লিমিট আছে, ওই লিমিটটা যদি আমরা না জানি ভালো করে, তাহলে কন্টিনিউটি করা অসম্ভব ব্যাপার, কারণ কন্টিনিউটিতে ওগুলোর হেল্প লাগবে। তো আমরা একদম যেহেতু 11-এ ভালো করে লিমিট পড়েছিলাম, লিমিটটা খুব বেশি পড়তে চাইছি না, যতটুকু প্রয়োজন সেই রেসপেক্টে এগোবো। আমরা মেন পড়বো কন্টিনিউটি। আচ্ছা, এই কন্টিনিউটির এই জায়গাটায় দুটো ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। এক নম্বর হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। এটা যদিও আমি 11-এ তোমাকে কিছু না কিছু বুঝিয়ে রেখেছিলাম। একটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস ফাংশন, আর 2 নম্বর হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন। এই দুটো জিনিস নিয়ে আমরা মূলত আলোচনা করব। যদিও আমি ক্লাস 11-এ কিছুটা এগুলো বুঝিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে পরে লাগবে। যাই হোক, মনে থাকলে ভালো, না মনে থাকলে তাও কোনো অসুবিধা নেই, আমি আবার করে বলি। দেখো, আমরা এই দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করব। এই দুটোর উপর দাঁড়িয়েই পুরো চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। প্রথমত, আমরা ফাংশন বলতে কি বুঝি বাবা? আমরা ফাংশন বলতে ওই 11-এ পড়েছিলাম যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হলো একটা মানে যেরকম ফাংশনের দেখতে, এরকম ফাংশনের সিম্বল এটা, যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা হচ্ছে যে কোনো একটা ফাংশন বা আরবিটারি ফাংশন। কিসের ফাংশন? এক্স এর ফাংশন। এই ফাংশন কি করে? এ হচ্ছে রিপ্রেজেন্ট করে কোনো একটা কার্ভকে। এ হচ্ছে রিপ্রেজেন্ট করছে কোনো একটা কার্ভকে, রিপ্রেজেন্ট আ কার্ভ। এই কার্ভ যা খুশি হতে পারে, একটা স্ট্রেট লাইন হতে পারে, একটা সার্কেল হতে পারে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, যা খুশি হতে পারে। যদিও ওই সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা ওগুলো হচ্ছে 2 ভেরিয়েবল ফাংশন, আর আমাদের এখানে সমস্ত কিছু 1 ভেরিয়েবল ফাংশনের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, তাহলে আমরা ফাংশন বলতে আবারও আমাদের ক্লাস 12-এ ফাংশন, ক্লাস 12-এও ফাংশন আছে, এখানেও আমরা পড়বো। কিন্তু আমরা এতটুকু জানলাম যে ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন, এ সবসময় রিপ্রেজেন্ট করে কাকে? একটা কার্ভকে রিপ্রেজেন্ট, একটা কার্ভকে বোঝানোর চেষ্টা করে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা হচ্ছে ফাংশন, হয় একটা কার্ভ। এবার এই কার্ভ, এই যে কোনো একটা কার্ভ বা যে কোনো একটা ফাংশনের দুটো দুটো জিনিস হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের বাংলা হলো সন্ততা বা সন্তত ফাংশন, কন্টিনিউটি মানে সন্ততা, আর একটা হচ্ছে ডিসকন্টিনিউটি মানে অসন্ততা। যদি কন্টিনিউয়াস বলে তাহলে সন্তত, ডিসকন্টিনিউয়াস মানে অসন্তত। এবার এই যে সন্ততা, অসন্ততা, এগুলো কি বা এগুলো কি জিনিস, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত আমরা আগে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা দেখব, বা জিওমেট্রিক ইন্টারপোলেশন কি বলছে, যে এই কন্টিনিউটি জিনিসটা কি। তাহলে শুরুতেই বললাম, আমরা যা কিছুই করি না কেন সেগুলো সব একটা ফাংশনের উপর ডিপেন্ড করে হয়। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কি? ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন। এই ফাংশনটা কি করে? ফাংশন রিপ্রেজেন্ট কার্ভকে। কিরকম কার্ভ আমরা জানি না, যে কোনো টাইপের কার্ভ এটা হতেই পারে। তো আমরা একটা যদি ডায়াগ্রাম বেস করার চেষ্টা করি, ধরো এই হচ্ছে তোমার কাছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই।
তাহলে এক্স অ্যাক্সিস এটা, তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এবং তার সাথে সাথে এটা হচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা একটা ফাংশন এবং এটা একটা কার্ভকে রিপ্রেজেন্ট করে যেহেতু আমি বলেছি, তাহলে সেই কার্ভটা কেমন দেখতে আমাদের জানা নেই, তাহলে আমি মনে মনে ভেবে নিচ্ছি বাবা যে কার্ভটা দেখতে এরকম। এখন এই কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস ফাংশন বলতে কি বুঝবো সেগুলো আমি আগে একটুখানি দেখো। আমি যদি কার্ভের উপরে একটা পয়েন্ট নিই, ধরো এইখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা ধরে নাও এক্স, এই পয়েন্টটার রেসপেক্টে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই পয়েন্টটা পাবো। এই পয়েন্টটা ধরো এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, তার মানে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এ কমা 0 পয়েন্ট, তার মানে এক্স, যেহেতু এক্স এর ভ্যালু এ তাহলে ওয়াই এর ভ্যালু 0, তাহলে এই পয়েন্টটাকে আলটিমেটলি আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। সেম ভাবে আরো অসংখ্য পয়েন্ট পাবো আমরা জানি না। তুমি যদি বলো যে স্যার এখানেও তো একটা পয়েন্ট হতে পারে, হতে পারে এখানে আর একটা পয়েন্ট হতে পারে, ধরে নাও এটা এক্স ইকুয়াল টু বি পয়েন্ট, আর এই পয়েন্টটাকে যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করি তাহলে এটা বি কমা 0 পয়েন্ট হবে। তাহলে এখন এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি পয়েন্ট। তাহলে এক্স ইকুয়াল টু এ বা এক্স ইকুয়াল টু বি যাই বলো না কেন, তাহলে এই এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, এই পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে একটা কার্ভের উপরের আমরা পয়েন্ট ভাবে রেসপেক্টে এক্স অ্যাক্সিসের উপরকার একটা পয়েন্টকে আমরা বলছি এক্স ইকুয়াল টু পয়েন্ট এবং এক্স ইকুয়াল। তাহলে আমরা কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস বলতে কি বুঝি, বলতে আমরা বুঝবো এটা যে এই কার্ভটার এই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এখানে কোনো গ্যাপ আছে কিনা। তুমি বলবে স্যার কিরকম গ্যাপ আছে, কিরকম গ্যাপ থাকে, তাহলে আমি আরো একটা ডায়াগ্রাম এঁকে দুটো প্যারালালি বোঝাই তাহলে তোমার সুবিধা হবে। ধরে নাও আমি আরো একটা গ্রাফ প্লট করলাম, ধরো এটাও আবারও একটা এক্স অ্যাক্সিস, তাহলে এটা এক্স ড্যাশ বা নেগেটিভ এক্স, এটা ওয়াই, এবং এটা হচ্ছে তো, তাহলে এখানেও ধরে নাও ওয়াই ইকুয়াল টু এফ এক্স আর একটা যে কোনো অন্য আরবিটারি কোনো একটা ফাংশন বা কার্ভ। তাহলে এই কার্ভটা আমরা যদি ড্র করি, ধরে নাও এই কার্ভটা এরম হতে পারে, এরম হতে পারে, এরম করে যেতে পারে, আমরা জানি না। তাহলে এই কার্ভটা কিরম যেতে পারে বললাম, ধরে নাও এরকম ভাবে গেল, এখানে গেল। দেখো এই কার্ভটার যদি আমি এইখানে পয়েন্ট প্লট করি, তাহলে এই পয়েন্টটা ধরে নাও সাপোজ এটা এক্স ইকুয়াল টু পি পয়েন্ট, তাহলে এই পি পয়েন্টে এই কার্ভটা দেখো একটা গ্যাপ আছে, মানে এইটুকু জায়গায় একটা ফাঁকা স্থান তৈরি। আর এইখানটায় এক্স ইকুয়াল টু এ পয়েন্টও যদি নেই বা এক্স ইকুয়াল টু বি পয়েন্টও যদি নেই, দেখো কোনো গ্যাপ তৈরি। কিন্তু এই কার্ভটার এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, তুমি বলবে যে স্যার শুধু এক্স ইকুয়াল টু পি পয়েন্টে গ্যাপ তৈরি হয়েছে, আমি বলবো হ্যাঁ, কারণ তুমি এর মাঝে আরো ছোট ছোট যদি পয়েন্ট, আরো যদি তুমি পয়েন্ট ড্র করো, ধরে নাও এই এই পয়েন্টটা কিউ, তাহলে এখানেও একটা গ্যাপ আছে, তাহলে এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু কিউ পয়েন্ট, তাহলে এক্স ইকুয়াল টু কিউ পয়েন্টও গ্যাপ আছে। কিন্তু আমি এইখানটা যদি আমি বলি এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এখানে কোনো গ্যাপ, ঠিক আছে। তাহলে আমাদের এই যে একটা কার্ভ স্মুথ ভাবে চলছিল, মানে পুরো স্মুথ ভাবে যদি চলে তাহলে তাকে কন্টিনিউয়াস বলবো, মানে চলছে। আমরা যদি বাংলা ভেঙে বলি তাহলে কন্টিনিউয়াস মানে কি, চলছে। তাহলে চলছে মানে তার মাঝখানে কোনো ব্রেক নেই, তার মাঝখানে কোনো ফাঁকা স্থান নেই, কিছু নেই। তাহলে এটা তার মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস কার্ভ। আর এটা দেখো চলতে চলতে মাঝখানে গিয়ে কোনো একটা দাঁড়িয়ে ও ফাঁকা স্থান তৈরি করেছে, একটা গ্যাপ তৈরি করেছে, তার মানে এটা কন্টিনিউয়াস আর থাকলো না, এটা তাহলে কি হলো, চলতে 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 মাঝখানে ব্রেক হয়ে গেছে, এটাকে আমরা ডিসকন্টিনিউয়াস বলি। তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই যে ফাংশনটা, তাহলে এই ফাংশনটা এখন তাহলে তুমি বলবে কি না, এখানে দেখো জিওমেট্রিক ডায়াগ্রামে বা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন যদি বলি, তাহলে এখানে এই কার্ভটা যতটা আমি দেখতে পাচ্ছি, আমরা সেই দেখতে যতটা পাচ্ছি দেখা যাচ্ছে যে কোনো পয়েন্টেই গ্যাপ নেই, কারণ কি কোনো স্থানে এখানে তুমি ফাঁকা স্থান পাবে না। কিন্তু এখানে ফাঁকা স্থান পেতে পারো, এক্স ইকুয়াল টু পি তে পেতে পারো, কিউ তে পেতে পারো। তুমি বলবে স্যার আরো একটু এদিকে নিলে বাঁদিকেও একটা পয়েন্ট, অসংখ্য পয়েন্ট হতে পারে, আমাদের জানার দরকার নেই, আমরা একটা পয়েন্ট নিয়ে কাজ করব। তাহলে এখন আমাকে এটা বলতে পারি যে আমরা এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস
কারণ কি? কারণ এটা চলছে কোনো গ্যাপের মধ্যে। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু যেহেতু এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস ফাংশন। এবার যদি বলা হয় যে ডিসকন্টিনিউয়াস ফাংশন কোনটা, তুমি বলবে স্যার এক্স ইকুয়াল টু অ্যাট এক্স ইকুয়াল টু পি পয়েন্ট হতে পারে। আবার তুমি বলতে পারো স্যার এক্স ইকুয়াল টু কিউ পয়েন্ট হতে পারে। এক্স ইকুয়াল টু কিউ পয়েন্ট হতে পারে। আবার এখানে যদি আমি কন্টিনিউয়াস বলি, এটা কোন কোথায় 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 হচ্ছে, এটাও তুমি বলতে পারো যে অ্যাট এক্স ইকুয়াল টু এ তে, এক্স ইকুয়াল টু বি। বলবে আরো কোথাও হচ্ছে না? আরো হচ্ছে। কিন্তু আমরা আমরা তো আর অসংখ্য পয়েন্ট আছে, আমার যে পয়েন্টে আমার এক্সামে বলবে সেই পয়েন্টে করব। যাই হোক, সেগুলো অঙ্কের মধ্যে আমরা বুঝবো, ওটা নিয়ে খুব একটা ভারাক্রান্ত কোনো ব্যাপার নয়। তাহলে এক্স ইকুয়াল টু এ আর বি টেনেছি, এখানে আমি যদি আরো একটা লাইন টানি তাহলে এখানে এক্স ইকুয়াল টু সি হবে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু সি, তো এ কন্টিনিউয়াস হবে কারণ সি পয়েন্টও। তাহলে এটা গেল তোমার জিওমেট্রিক একটা রিপ্রেজেন্ট। কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি? কন্টিনিউয়াস মানে প্রথমেই আমাকে জানতে হবে যে কন্টিনিউয়াস আমরা কার উপরে অ্যাপ্লাই করব, কি সে কোন জিনিসটার উপরে আমরা দেখবো কন্টিনিউয়াস হচ্ছে কি বা কিছু, সেগুলো সবসময় একটা একটা ফাংশনের উপরে আমরা। আর সেই ফাংশন সবসময় রিপ্রেজেন্ট করে কাকে? একটা কার্ভকে। আর সেই কার্ভটা মধ্যে যদি স্মুথ ভাবে কার্ভটা চলতে থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস। যদি কার্ভটার মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে বা কার্ভটা স্মুথ ভাবে না চলে, মাঝখানে একটা গ্যাপ তৈরি করে, তাহলে এই গেল কন্টিনিউটি ডিসকন্টিনিউটি আমরা একটা পার্থক্য পড়লাম বা জিওমেট্রিক রিপ্রেজেন্ট করলাম। কিন্তু আবার এটা তো আমি জিওমেট্রিক ভাবে বলছি, তাহলে আমি এখন ম্যাথমেটিক্যালি কি করে বলবো যে কোনো কার্ভ কন্টিনিউয়াস হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস হচ্ছে? তাহলে কিভাবে বলার চেষ্টা করব? দেখো, যে আমরা বলতে পারি, ধরে নাও আরো একটা তোমাকে আমি প্লেন এবার ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য আমি ডায়াগ্রাম ড্র করছি। তাহলে এটা তোমার কাছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স ড্যাশ, এই পয়েন্টটা হচ্ছে ওয়াই, এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এখন এই ফাংশনটা দেখতে এরকম টাইপের, তাহলে এই ফাংশনটা অবভিয়াসলি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এরকম একটা ফাংশন। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে আমি ধরে নাও আমার কাছে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন নেই, তাহলে আমি জানি না কোন পয়েন্টে কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। আমি পার্টিকুলার ধরে নাও একটা পয়েন্ট, ধরে নাও এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্ট আমি এক্স ইকুয়াল টু এ ভাবি। তাহলে আমি এখন এটাকে কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না, আমি যদি জিওমেট্রিক না রিপ্রেজেন্টেশন না জানি, কারণ সব কার্ভ তো তুমি ড্র করতে পারবে না, তাহলে ছবি আঁকে আমার অঙ্ক সম্ভব নয়। তাহলে আমাকে ম্যাথমেটিক্যালি ভাবতে হবে। তাহলে ম্যাথমেটিক্যালি যদি ভাবি, তাহলে আমি এখন বলতে পারবো বাবা যে ইফ y ইকুয়াল টু এফ এক্স, y ইকুয়াল টু এফ এক্স is continuous at x equal to a, then পারবো লিমিট x tends to a plus fx equal to limit x tends to a minus fx এবং f of a, এই তিনটে যদি আমার ইকুয়াল হয় তাহলে আমি বলতে পারবো যে এটা হচ্ছে একটা কন্টিনিউ। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যায় তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা কন্টিনিউ। এটা একটা কন্ডিশন, যে কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় কন্টিনিউয়াস। এবার প্রশ্ন হলো যে এখানে এরকম ম্যাথমেটিক্যালি কথাবার্তা কেন বলেছে? দেখো বাবা,
এক্স টেন্স টু এ প্লাস, প্লাস মানে কিন্তু দেখো প্লাস কিন্তু আমি সামনে দিইনি, প্লাসটা মাথায় দিয়েছি, তাহলে এর মাথায় প্লাস, তার মানে কি এই প্লাসটা রিপ্রেজেন্ট করছে এই পয়েন্টের ডান দিকে বা রাইট হ্যান্ড সাইডটাকে রিপ্রেজেন্ট। আর এ মাইনাস মানে কি এ রিপ্রেজেন্ট করছে লেফট। আর এফ অফ এ মানে কি পার্টিকুলার এই পয়েন্ট। তার মানে একটা ফাংশন যখন আমি এ প্লাস মানে এর ডান দিক, এ মাইনাস মানে এ বাম দিক, এবং এ অ্যাট এক্স ইকুয়াল টু এ মানে ওই পয়েন্টে যদি সেম রেজাল্ট পাই তাহলে বলবো কন্টিনিউয়াস। এখানে দেখো বাবা সেম রেজাল্ট পাবো না, কারণ ডিসকন্টিনিউয়াস মানে কি সে আলাদা আলাদা রেজাল্ট দেবে, মাঝখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ নেই। তার মানে যদিও কন্টিনিউয়াস হতে হয় তাহলে এই তিনটে ইকুয়াল হলে তবে আমি বলতে পারবো যে ওটা একটা কন্টিনিউয়াস ফাংশন, যদি এই তিনটে ভ্যালু ক্যালকুলেট করে আমরা ইকুয়াল রেজাল্ট পাই। আর যদি কোনো একটা ভ্যালু ইকুয়াল না হয় তাহলে ডিসকন্টিনিউয়াস। ধরে নাও আমি বললাম যে আবারও এ পয়েন্টে ধরে নাও একটা ফাঁকা স্থান তৈরি হচ্ছে, তাহলে আমি বলতে পারবো যে ইফ দ্য কার্ভ y equal to fx is discontinuous at x equal to, তার মানে x equal to a পয়েন্টে এখন আমি বলছি ডিসকন্টিনিউয়াস। যদি হয় তাহলে আমরা বলতে পারবো দেন লিমিট x টেন্স টু a প্লাস f of x, লিমিট x টেন্স টু a মাইনাস f of x, আর f of a, এই তিনটের মধ্যে যে কোনো একটা নট ইকুয়াল টু হতে পারে, প্রথম দুটো নট ইকুয়াল টু, বা হতে পারে তিনটের ভ্যালুই আলাদা, বা যে কোনো একটা যদি নট ইকুয়াল টু হয় তাহলেই আমরা বলে দেবো এটা ডিসকন্টিনিউয়াস। কারণ এ পয়েন্ট আমি মানে কি বলেছি বাবা, এর ডান দিক, এ মাইনাস মানে এর বাঁ দিক, আর এক্স ইকুয়াল টু এ মানে বা এফ হবে মানে কি ওই পার্টিকুলার পয়েন্ট। তাহলে এই তিনটে জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে। তার মানে কি আমি পর পর গায়ে 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 আমি পয়েন্ট নিচ্ছি, কারণ এ প্লাস মানে জাস্ট এর পরের পয়েন্টটা বা এ প্লাসের দিকে, মানে টেন্স টু মানে কি, টেন্স টু মানে কাছাকাছি যাচ্ছে কিন্তু মানে ওই জিনিসটা না, আমরা তাই জানি। কারণ আমরা যদি বলি এক্স টেন্স টু টু, এক্স টেন্স টু টু মানে কি বাবা, এক্স টেন্স টু টু মানে এক্স এর ভ্যালু দুইয়ের কাছাকাছি কিন্তু দুই নয়, মানে এক্স এর ভ্যালুটা দুইয়ের কাছাকাছি যাচ্ছে কিন্তু দুই নয়। সেম ভাবে এক্স টেন্স টু এ প্লাস মানে কি এ প্লাস এর মানে কাছাকাছি, মানে ধরো নাও তুমি বলবে যে স্যার আমি এই দিকটা না আমি এরম ভাবে আসবো, হতে পারে অসুবিধা নেই। এইভাবে প্লাস মানে কি এই ডান দিক থেকে তুমি এই 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 এর এ প্লাসের দিকে আসছো, আর বাঁ দিক থেকে হচ্ছে এ প্লাসের দিকে আসছো, এবং পার্টিকুলার এই একটা পয়েন্ট, এই তিনটে জায়গাতেই ও ভ্যালু দিচ্ছে। তার মানে কি ওই এ কে কেন্দ্র করে ওর চারপাশটায় ও আলাদা আলাদা ভ্যালু দিচ্ছে, তাহলে কন্টিনিউয়াস হলে সেই সেম ভ্যালু দিত, কারণ গ্যাপ থাকতো না তাহলে। আর ওখানে গ্যাপ হচ্ছে বলে ওই এর চারপাশ জুড়ে ও আলাদা আলাদা ভ্যালু দিচ্ছে। তাহলে এখন এটাকে আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশন, এবং এটা বুঝেছো নাকি না? এবার এটা বোঝার আমার কিন্তু চ্যাপ্টারটা এইটুকুটাই আছে, থিওরি বলতে এটাই, যে কন্টিনিউটি আমরা পড়তে চাই তাহলে আমাদের এই 1 নম্বর 2 নম্বর যদি আমরা জানি আমরা সব অঙ্ক করতে পারবো। বাবা এটা দেখেই বুঝতে পারছো যে লিমিট ছাড়া অঙ্ক করা সম্ভব নয়, লিমিট দিয়েই তুমি অঙ্ক করতে হবে, অথচ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই সিলেবাসের বাইরে বার করে। ঠিক আছে, তাহলে লিমিট যদি না জানো তুমি কন্টিনিউয়াস করতে পারবে না, কারণ আমাকে লিমিট জানতেই হবে। তাহলে আমি লিমিটটা যেহেতু সিলেবাসে নেই, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে আলোচনা করছি, যেগুলো আমরা অলরেডি ক্লাস 11-এ কিছু কিছু পড়ে এসেছি, কিন্তু অনেক দিনের ঘটনা, ভুলে গিয়েও যেতে পারি, সুতরাং যতটুকু আমার দরকার আমি ততটুকু বলছি। আচ্ছা, প্রথমত লিমিটের তাহলে আলটিমেটলি কি লাগবে, লিমিটটা আমরা ক্যালকুলেট যেহেতু করবো তাহলে লিমিটের ফর্মুলাই লাগছে আলটিমেটলি, তাহলে ফর্মুলাটাই আমরা মেন ভালো করে যদি জানি তাহলেই হয়ে যাবে। দেখো ক্লাস 11-এর জিনিস আমরা এখন আলোচনা করব, কারণ এখানে আমার লাগবে।
ক্লাস 11-এ আমরা লিমিট চ্যাপ্টারে পড়েছিলাম, একটা মেন ফর্মুলা ছিল কি বাবা, যদি তুমি দেখো লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স, এটা সবসময় কি হয় 1। লিমিট এক্স টেন্স টু 0, লিমিট যদি এক্স টেন্স টু 0 করি sin x প্লাস cos x, এটা রেজাল্ট দেয়, এটা হচ্ছে 1। এটা আমাদের 11-এরই জিনিস, কারণ 11-এ আমি এটা দিয়ে আমরা অঙ্ক করেছি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 sin x প্লাস sin x বাই এক্স দ্যাট ইকুয়াল টু 1। এবার যদি তোমার মনে প্রশ্ন হয় যে এটা 1 হয় কেন, তাহলে 11-এর জিনিসগুলো আরেকবার দেখে নিতে হবে। ওকে, নাম্বার 2, আরেকটা ফর্মুলা 11-এ শিখেছিলাম যে লিমিট এক্স টেন্স টু এ x to the power n minus a to the power n by x minus a, এটা ইকুয়াল টু হয় n ইন্টু a to the power n minus। তাহলে এই ফর্মুলাটাও তোমাকে মনে রাখতে হচ্ছে, 11-এর জিনিস আমি এখন পড়ছি, তোমায় মনে রাখতে হবে, কারণ এগুলো আমার অঙ্কের মধ্যে কিছু কিছু জায়গায় লাগতে পারে। তাই কোন ফর্মুলা লাগবে সে তো জানি না, কিন্তু টুকটাক করে 11-এর ফর্মুলাগুলোই লাগবে। কারণ লিমিট কন্টিনিউটি করছো মানে লিমিট ছাড়া করা যাবে না, লিমিট জানতে গেলে ওই টপিকগুলো তোমায় জানতে হবে। ওকে, এবার আসি তারপরে যে আরো কিছু ফর্মুলার বেস করে কিছু জিনিসপত্রে আসি যেগুলো আমার দরকার। নেক্সট হচ্ছে বাবা, দেখো এটা 11-এ বলেছিলাম কিনা জানি না, তবে আরো একবার বলছি, নাম্বার 3, এটাও আমরা দেখো, যদি না মনে পড়ে অসুবিধা নেই, এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0 e to the power x minus 1 by x that equal to, এবার প্রশ্ন হলো যে e to the power x, ভালো করে বোঝো, e to the power x minus 1 by x এটা ইকুয়াল টু 1 কেন হয়, এটা নিয়ে তাহলে একটু কথাবার্তা বলা যাক। দেখো এটা 1 হওয়ার সব থেকে মেন কারণ হলো, তোমায় যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে একটু ধারণা। এক্সপোনেনশিয়াল ফাংশন কাকে বলে? ই টু দি পাওয়ার এক্স কে বলা হয় এক্স, কি বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ফাংশনটা যদি আমরা ভাঙি তাহলে রেজাল্ট পাবো এরকম, এগুলো মনে রাখবে কারণ অঙ্কর বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি ভাঙি তাহলে আমরা পাবো 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে চলতে, একদম আপ টু কোন অব্দি যাচ্ছে বাবা কোনো ধারণা নেই, একদম আপ টু ইনফিনিটি অব্দি হয়ে যাচ্ছে, আমরা জানি না। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে আমরা এটা বুঝি, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে এটা। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে যদি এটা হয়, তাহলে আমি এখন বাবা বলতে পারবো যে এখানে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এই বড় টার্মটা আমি বসাতে পারি, তাহলে এই বড় টার্মটা ভাঙলে কি হবে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে কোন অব্দি যাচ্ছে বাবা ইনফিনিটি। এটা কোথায়, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু এটা লিখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু নয় ঠিক, ওটাকে এক্সপেন্ড করলে এটা আমরা পাই। ওকে, এখন তার পাশে আছে -1 আর নিচে কি আছে বাবা, নিচে হচ্ছে, তাহলে এই জিনিসটা আমি যদি এবার একটু ভাবি, এখানে 1 আছে মাইনাস বাইরে একটা 1 আছে, তাহলে যদি ব্র্যাকেট তুলি তাহলে এই 1 বিয়োগ হয়ে কেটে যাবে, কেটে গেলে আপাতত তুমি কি পড়ে থাকবে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস, সরি 1 তো কেটে গেছে, তাহলে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, কি আছে বাবা একটা এক্স।
এখন বাবা আমি যদি এক্স সবার নিচে নিচে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এক্স যদি নিচে নিয়ে যাই, এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়ালের নিচে যদি এক্স নিয়ে যাই তাহলে এই এক্স কাটলো, ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এলো। আর এই এক্সটা যদি এর নিচে নিয়ে যাই তাহলে একটা এক্স কাটলে এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল, পরেরটা থেকে সেম ভাবে আরেকটা এক্স কাটবে, তার মানে এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা আবারও একটা কাটবে, তার মানে এক্স কিউব বাই থ্রি ফোর ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতেই থাকবে। দেখো আমরা লিমিটে কি বলেছিলাম, যে এক্স টেন্স টু জিরো থাকলে আমরা এই জিরোটা তখনই বসাতে পারি ফাংশনের মধ্যে যখন কিনা নিচে জিরো না আসে। কারণ নিচে জিরো আসলে কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করলে সেটা ইনফাইনাইট রেজাল্ট দেয় বা সেটা অসংজ্ঞাত রেজাল্ট দেয়। সুতরাং নিচে যেন জিরো না আসে এটা আমাকে মাথায় রাখতে হবে। তাই লিমিটেড সমস্ত অঙ্ক করার সময় ক্লাস ইলেভেনেও বলেছিলাম, এখন আবারও বলছি, যে যখনই অঙ্ক করব আমরা এই এক্সটেন্স টু জিরো মানে জিরো তখনই বসাতে পারবো যদি কিনা নিচে জিরো না আসে। তাহলে আমি যদি এই জিরোটা এই ফাংশনের মধ্যে পুট করি তাহলে নিচে জিরো কোনো রকম আসবে না, তাহলে উপরে সবটাই জিরো হবে, কারণ এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, তারপর একটা এক্স টু দি পাওয়ার ফোর, তারপর একটা এক্স টু দি পাওয়ার ফাইভ, তার মানে ওইগুলোই সব জিরো চলে আসবে, শুধু পড়ে থাকবে কে, ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান। তুমি ফাইনালি কি পেয়েছো, ফাইনালি একটা ফর্মুলা তুমি দেখতে পেয়েছো, লিমিট এক্স টেন্স টু জিরো ই পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এইটা যদি হয় তাহলে বুঝেছো নাকি না? এবার সেম ভাবে আরো কিছু ফর্মুলা আছে সেগুলো নিয়ে বলি। আর একটা ফর্মুলা দেখো নাম্বার 4, এটা আমি বলতে পারবো লিমিট এক্স টেন্স টু জিরো log 1 plus x by x that equal to 1 হবে। log 1 plus x by x equal to আমার রেজাল্ট হচ্ছে 1। এবার এটাও যদি আমরা একটুখানি দেখি যে সত্যি এটা 1 হচ্ছে কিনা, তাহলে আমাদের লগারিদম ফাংশন সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। কিরকম আইডিয়া রাখতে হবে, লগ ফাংশনকে যদি এক্সপ্যান্ড করি আমরা 1 প্লাস এক্স, অবশ্যই বেস কিছু না কিছু নেই মানে ই, এবং ই বেস ছাড়া কিন্তু করা যাবে না। তাহলে লগ যদি বেস ই পাওয়ার হচ্ছে বা উপরে নাম্বার হচ্ছে 1 এ, তাহলে একে এক্সপ্যান্ড করলে আমরা পাবো কি, এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে আমরা পাবো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, এরকম করতে করতে আপ টু ইনফাইনাইট। যদি লগারিদমের লগ ওয়ান প্লাস এক্স ফাংশনকে আমরা এক্সপ্যান্ড করি তাহলে পাবো হচ্ছে এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, এরকম করতে করতে ডট 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 করে করে চলতেই থাকে। সেম ভাবে যদি আমরা এখন এই জায়গাটায় ওটাই ভাবি, এখানে যদি আমি ভাবি তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স মানে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার করে ডট 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 করে আপ টু নিচে কি আছে বাবা, নিচে এক্স। এখন যদি এক্স কে সবার তলায় তলায় নিয়ে যাই তাহলে তুমি অবশ্যই বলতে পারবে এক্স এর নিচে এক্স নিয়ে গেলে ওয়ান, এক্স স্কোয়ার নিচে এক্স নিয়ে গেলে এক্স বাই টু, এটা কি হয়ে যাবে বাবা এক্স স্কোয়ার বাই থ্রি, তারপর এটা হয়ে যাবে এক্স কিউব বাই ফোর করে ডট 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 করে। এখন তুমি আবারও কিভাবে আসছে আমি বলেছি বাবা এক্স টেন্স টু জিরো হলে জিরোটা ফাংশনে পুট করতে পারি যদি কিনা নিচে জিরো না আসে। তাহলে এই জিরোটা আমি যদি ফাংশনের মধ্যে পুট করি তাহলে নিচে জিরো আসবে না, তাহলে পাওয়ার গুলো সব জিরো হয়ে যাবে, তাহলে তবে শুধু পড়ে থাকবে কি ওয়ান, ওয়ান হচ্ছে তোমার। তাহলে তুমি এখন বলতে পারবে যে লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এ বাই এক্স দ্যাট ইকুয়াল টু কত হয় ওয়ান, এটা তুমি বলতেই পারলে, এবং এর রেজাল্টটা কত হবে ওয়ানই হবে।
এর রেজাল্ট আমরা আরামসে বলতে পারবো যে দ্যাট ইকুয়াল টু 1ই হয়। এবার আরো একটা আমার কাছে ফর্মুলা আছে। কি ফর্মুলা? চলো তো দেখা যাক। একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো 5 নম্বর ফর্মুলা। দেখো, যদি বুঝতে অসুবিধা হয় বা হচ্ছে ফর্মুলা যদি মনে হয় যে প্রুফগুলো একটু অন্যরকম কঠিন, তাহলে প্রুফ কিন্তু মনে রাখার দরকার নেই, আমার অঙ্কে কাজে লাগবে না, কিন্তু যদি জেনে রাখো জিনিসটা তোমায় হেল্প করবে। ওকে, নেক্সট আরেকটা ফর্মুলা আমরা বলি। 5 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা সমান সমান হবে কত? ইকুয়াল টু হবে হচ্ছে লগ লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা ইকুয়াল টু হবে লগ এ, বেশ কিছু না থাকলে আমরা জানি। এবার আমি এই টার্মটাকে বা এই জায়গাটা থেকে এখন ভাবার চেষ্টা করি যে এখন এ টু দি পাওয়ার এক্স, ভালো করে মন দিয়ে বুঝবে। এখন আমি এই যে এ টু দি পাওয়ার এক্স, মানে এ টু দি পাওয়ার এক্স কে যদি আমি কিছু একটা ধরে নিই, কারণ এটাকে আমি প্রুফ করার চেষ্টা করি, এই জিনিসটাকে আমরা প্রুফ করব। তাহলে এখন এই জিনিসটা যদি আমরা প্রুফ করার চেষ্টা করি, তাহলে একটু অন্যরকম ভাবে ভাবি যে এটার প্রুফ কেমন কি হতে পারে। ধরো বাবা যে আমি এ টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে যদি আমি কিছু একটা ধরে নিই মনে মনে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কিছু একটা ধরে নিই। সাপোজ আমি এটাকে ভাবতে পারি যে যেহেতু এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স কে আমি এইভাবে ধরছি। দেখো ধরাটা বুঝতে পারছো, আমি ধরছি কিভাবে দেখো, বলছি যে এক্স লগ এ দ্যাট ইকুয়াল টু ইউ, এরকম ভাবে ভাবছি। বা তুমি হচ্ছে এটা যদি তোমার কাছে কঠিন লাগে, তাহলে আমি আরো একটুখানি সহজ করে ভাবাই যে এই এক্সটা পাওয়ারে তুললে, মানে আচ্ছা ছেড়ে দাও, যদি কঠিন লাগে ওটা তো ধরা যায়, ওটাই আমরা পাবো, দেখাচ্ছি আমি কারণ কিন্তু ওটা হুট করে বললে হয়তো তোমাদের কঠিন লাগতে পারে। আমি ডাইরেক্টলি ধরো এ টু দি পাওয়ার এক্স কে আমি মনে মনে ভাবছি যে এটাকে আমি মনে মনে ভেবে নিচ্ছি যে এটাই ই টু দি পাওয়ার, এইভাবে আমি ভাবছি। তাহলে ই টু দি পাওয়ার ইউ, আমি এটা এই হিসাবে আমি ধরো ভাবছি। এবার তুমি বলবে স্যার এটা হঠাৎ করে ই টু দি পাওয়ার ইউ কেন ধরলাম? তুমি দেখো ওই যেটা আমি ধরছিলাম ওইটাই তুমি পাবে। অ্যাকচুয়ালি বোথ সাইডে যদি তুমি লগ অ্যাপ্লাই করো, তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ ই টু দি পাওয়ার ইউ। তাহলে এখন তুমি এই এক্স সামনে চলে আসলে এক্স লগ এ, আর এটা সমান সমান ইউ। এটাই আমি প্রথমে এটাই লেখার চেষ্টা করছিলাম। যাই হোক, সেটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। এবার আমি অঙ্কটার মধ্যে ফিরে আসি। তো এখন এই রেজাল্টটা কেন এরকম দেয়? তাহলে আমি ধরে নিয়েছি বাবা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার, তাহলে আমাকে লিমিট চেঞ্জ করতে হবে। ইফ এক্স টেন্স টু 0, তাহলে এক্স টেন্স টু 0 মানে কি? এক্স এর ভ্যালু এক্স টেন্স টু 0, তাহলে ইউ টেন্স টু কত হবে সেটা আমাদের দেখার পালা। তোমার যদি খুব অসুবিধা হয় তুমি রাফে এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ। তাহলে এখন ই টু দি পাওয়ার ইউ যদি হয়, তাহলে এখন আমি এখন বলতে পারবো বাবা এ টু দি পাওয়ার 0 মানে কি? এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে তুমি 1 বলতে পারো, ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ। বোথ সাইড যদি লগ নিয়ে নাও, তাহলে লগ 1 ইকুয়াল টু ইউ লগ ই, লগ ই এর ভ্যালু 1, লগ 1 এর ভ্যালু 0, তাহলে ইউ টেন্স টু, তাহলে এক্স টেন্স টু যদি 0 হয় দেন তুমি বলে দিতে পারছো ইউ টেন্স টু, কারণ তোমার সাইটে এই রেজাল্টটা থেকে। ঠিক আছে, এটা রাফে আমি করে দেখালাম। তাহলে এক্স টেন্স টু 0 মানে ইউ টেন্স টু 0। তাহলে এখন আমি বলতে পারবো আবার লিমিট ইউ টেন্স টু এ টু দি পাওয়ার এক্স, মন দিয়ে বুঝবে বাবা, হ্যাঁ। এ টু দি পাওয়ার এক্স কে তুমি কি ধরেছো? ই টু দি পাওয়ার ইউ। ই টু দি পাওয়ার ইউ তুমি লিখতে পারছো -1, আর নিচে এক্স এর ভ্যালু দরকার, তাহলে এক্স এর ভ্যালু তুমি এইভাবে দেখো, বোথ সাইড লগ নিয়ে এখান থেকেই এক্স এর ভ্যালু পাওয়া যায়। এক্স এর ভ্যালু তাহলে কি? এক্স এর ভ্যালু হচ্ছে এখান থেকে যদি তুমি লেখো, তাহলে এক্স ইকুয়াল টু হবে ইউ বাই লগ এ, তাহলে ইউ বাই লগ। ওকে,
এখন বাবা লগে উপরে উঠে যাবে, তাহলে তুমি এখন বলতে পারবে লিমিট ইউ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান বাই ইউ ইন্টু লগ এ, এটা বলা যায়। আর লগ এ দেখো বাবা কনস্ট্যান্ট টার্ম একটা, তাহলে লগ এ বাইরে চলে আসতে পারে, কনস্ট্যান্ট টার্ম বাইরে আসবে, তাহলে লিমিট ইউ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান বাই ইউ। দেখো এই ভ্যালুটা অলরেডি ওয়ান। কোথায় ওয়ান? কেন ওয়ান? কারণ এই ভ্যালুটা তুমি একদম উপরে দেখো 3 নম্বর ফর্মুলায় লিখেছো, টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স দ্যাট ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে এখন এই ভ্যালুটা ওয়ান, তাহলে এটা যদি ওয়ান হয় তাহলে লগ এ বেস ই, তাহলে এটা ওয়ান, তাহলে তুমি আলটিমেট বলতে পারবে লগ এ বেস। তাহলে তুমি ফর্মুলার তোমার কি হয়ে গেল? ফর্মুলা তুমি এখন বলতে পারছো যে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ইকুয়াল টু লগ এ বেস। ক্লিয়ার নাকি বুঝলে না? আর একটুখানি আমি আর দুটো ফর্মুলা বলছি, যেটার প্রুফ আর বলছি না, এত প্রুফ বললে আর করতে পারছি না। আরো দুটো ফর্মুলা আমার দরকার, তাহলে আমরা লাস্ট পড়েছি হচ্ছে 5 নম্বর, 6, 7, আর দুটো ফর্মুলা। 6 নম্বর ফর্মুলা তুমি বলতে পারো এটা, যে দেখো 6, 7 দেখতে একই রকম, এটা একটু মনে রেখো। লিমিট এক্স টেন্স টু জিরো, ভালো করে বুঝবে বাবা, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এটা সমান সমান ই হয়। এই ফর্মুলাটাও তোমরা ক্লাস 11-এ করেছো, কারণ এটা দিয়ে অঙ্কও করেছো। এবং সিমিলার দেখতে আর একটা ফর্মুলা হয়, যে লিমিট এক্স টেন্স টু জিরো, সরি এক্স টেন্স টু ইনফাইনাইট ওয়ান প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার তখন এক্স হবে। একটা এক্স টেন্স টু জিরো আর একটা এক্স টেন্স টু ইনফাইনাইট, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার হোল টু দি পাওয়ার এক্স দ্যাট ইকুয়াল টু তোমার ই। দুটোই ফর্মুলা সেম রকম দেখতে, দুটোই ই রেজাল্ট হয়, একটা এক্স টেন্স টু জিরো আর একটা এক্স। মনে রাখার টেকনিক বলে দিই, তুমি মাথায় রাখবে যে পাওয়ারে সবসময় যেন ইনফাইনাইট রেজাল্ট হয়, তাহলে এখানে যদি জিরো হয় তাহলে ওয়ান বাই জিরো হলে তবে ইনফাইনাইট হবে, আবার এখানে ইনফাইনাইট হলে হোল টু দি পাওয়ার এক্স হতে হবে, তাহলে এইটুকু মনে রাখলেই হবে। এখানে এক্স হলে ভেতরে ওয়ান বাই এক্স, এখানে ওয়ান বাই এক্স হলে ভেতরে এক্স, তাহলে আর জীবনে গুলিয়ে ফেলবে না। তাহলে এই হলো লিমিটের বোঝাপড়া। লিমিটটার হেল্প নিয়েই আমরা কন্টিনিউটি করব বলেছিলাম। লিমিটের সবকিছু বললাম, কন্টিনিউটি কি জিনিস সেটাও জানো। আলটিমেটলি আমার কিন্তু দুটো জিনিস দরকার। এই দুটো জিনিস কি? যদি কিছু না বোঝো তবে এইটুকু অন্তত বুঝতে হবে যে কন্টিনিউয়াস ফাংশন কাকে বলবো। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে বলতে পারবো এক্স ইকুয়াল এ পয়েন্ট, আর যদি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে দেখো যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে যদি ডিসকন্টিনিউয়াস যদি হয়, তাহলে আমি বলেছি এই তিনটের মধ্যে এমন নয় যে তিনটেই নট ইকুয়াল টু হবে। এখানে আমি নট ইকুয়াল টু দিয়ে রেখেছি, কিন্তু তিনটেই নট ইকুয়াল টু হবে এমন নয়, যে কোনো দুটো নট ইকুয়াল টু হতে পারে, যে কোনো একটা নট ইকুয়াল টু হতে পারে, তিনটেই কেউ কারোর সাথে মিললো না, অথবা যে কোনো দুটোই যদি না মেলে তাহলেও আমরা বলতে পারবো তিনটেই যদি মেলে তাহলে তার জিওমেট্রিক। বুঝেছো নাকি না? এই হলো আমার কাছে পুরো থিওরি চ্যাপ্টারের। এটুকু যদি জানি আমরা এবার অঙ্কর দিকে এগোতে পারবো। এবার দেখে নিলে নাও, যদি দেখা হয়ে থাকে তাহলে বই বার করো। চলো আমরা প্রবলেমের দিকে যাই।
কোন ধরনের সমস্যা, তার সমাধান কি, এবার আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বুঝেছো? একদম প্রথম থেকে আমরা আলোচনা করি। দেখো, একদম ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে একটুখানি খেয়াল করো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে এফএক্স অপেক্ষকটি, অপেক্ষক মানে ফাংশন, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে মানে কন্টিনিউয়াস হবে। তাহলে হতে গেলে এবার আমার অপশান দিয়েছে অনেকগুলো, সেই অপশানের রেসপেক্টে আমাকে কোন অ্যান্সারটা হবে। দেখো কোয়েশ্চেনটা এখানে প্রথম শুরুতেই বলে রাখি, প্রথম 4-5টা কোয়েশ্চেন যেগুলো মুখে মুখেই করতে হবে তোমাকে, কারণ এখানে কোনো এক্সপ্লেনেশন সেরকম কিছু নেই, তবে যেখানে যতটুকু এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। তাহলে আমার ফার্স্ট কোয়েশ্চেন, যেটা কোয়েশ্চেন নাম্বার 1, বলছে যে এফএক্স এই ফাংশনটা বা ওয়াই ইকুয়াল টু এফএক্স ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, এই 0তে কন্টিনিউয়াস। এবার আমরা এক্ষুনি পড়েছি বাবা, কোনো ফাংশন যদি 0তে কন্টিনিউয়াস হয় তাহলে তার কন্ডিশন কি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, এটা সমান সমান হবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, এবং এটা ইকুয়াল টু হবে এফ অফ, এই কন্ডিশন আমার আছে। এবার দেখো বাবা, আমাদের এখানে কোনো অপশানই এটা নেই, আর সবাই যেটা করে অপশান ডিটা চয়েস করে। কেন অপশান ডি? কারণ এই দুটো বলে দেওয়া আছে, কিন্তু আমি কি বলেছি যে কন্ডিশন কিন্তু তিনটেই হতে হবে। তাহলে এই দুটো যেহেতু আছে, এফ অফ 0 নেই, তাহলে অপশান ডি ইজ কারেক্ট, সবাই করে ওটা, এবং ওটা করলে কিন্তু হবে। এবার তাহলে আমার অপশান কি হবে ভালো করে বোঝো। যদি আমরা কোনো ফাংশানে 0 প্লাস মানে 0-র পজিটিভ দিকে, অথবা 0 মাইনাস মানে 0-র নেগেটিভ দিকে যদি ইন্ডিকেট করতে না পারি, তাহলে এই দুটো ফাংশনকে একসঙ্গে আমরা বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু 0 এফ হবে। এবার তুমি বলবে স্যার কিভাবে ইন্ডিকেট করব, কিভাবে করতে পারবো, ওগুলো একটা ভালো সামনে আমি বোঝাচ্ছি, এখানে বোঝানোর কোনো জায়গা নেই, কারণ এখানে ফাংশনটাই বলে নেই কি, শুধু বলেছে জেনারেল একটা ওয়াই ইকুয়াল টু, ওটা দিয়ে তো আমি বুঝতে পারবো না, আমরা কোনো একটা অঙ্কের মধ্যে বলছি। তাহলে এখন আমি শুধু কি বললাম যে 0 প্লাস মানে 0-র পজিটিভ দিক, নেগেটিভ দিকে যদি ইন্ডিকেট করা না যায়, তাহলে এই দুটো মিলে তখন আমরা এক্স টেন্স টু শুধু 0 ক্যালকুলেট করতে পারবো। এটা ইকুয়াল টু এফ অফ 0, তাহলে এটা অপশন কোনটা আছে, অপশন সি আছে, তাহলে অপশন ডি কারেক্ট, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে নাকি না বুঝলে না? এবার চলে এসো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন হচ্ছে মড এক্স। মড এক্স এর ক্ষেত্রে আমাকে কি বলেছে, আগে কোয়েশ্চেনটা পড়ো বাবা। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে এফ এক্স একটা ফাংশন যেটা কিনা মড এক্স, এই মড এক্স ফাংশনটা আমাকে বলেছে এক্স ইকুয়াল টু 0-তে কন্টিনিউয়াস, এক্স ইকুয়াল টু 0-তে ডিসকন্টিনিউয়াস বা অসন্তত, বা এদের কোনোটি নয়, বা এক্স এর সকল ভ্যালুর জন্য এটা কন্টিনিউয়াস, একটা কথা বলেছে।
দেখো বাবা, এখন আমি মড এক্স নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমত মড ফাংশনটা কেমন দেখতে হয় তুমি যদি ও, তাহলে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম মড ফাংশন দেখতে। মড এক্স যখন যদি এক্স হয় তাহলে এটা এক্স, যদি ভালো করে বুঝবে, এক্স রেজাল্ট দেয় যখন এটা এক্স গ্রেটার দেন 0 হয়, 0 থেকে। এটা 0 রেজাল্ট দেবে যখন কিনা এক্স ইকুয়াল টু 0। আর যদি এটা এক্স মাইনাস এক্স হয় তখন এক্স লেস দেন 0 হলে তাহলে মাইনাস এক্স রেজাল্ট। এটা হচ্ছে মড এক্স এর ডেফিনিশন বা মড এক্স ফাংশনটা দেখতে আমরা। তাহলে 0 প্লাস হলে তাহলে সেটাই এক্স রেজাল্ট দেবে, 0 মাইনাস হলে মাইনাস এক্স। তার মানে এক্স ইকুয়াল টু 0-তে কিন্তু এটা কন্টিনিউয়াস হবে, কারণ এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে তুমি যদি লিমিট ক্যালকুলেট করো বাবা, তাহলে আমি যদি এখন বলি যে কন্টিনিউয়াস হচ্ছে কিনা 0-তে চেক করব, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স আমাকে চেক করতে হবে ফার্স্ট। তাহলে এখন লিমিট টেন্স টু 0 প্লাস যদি নেই, এই প্লাসটা কি ইন্ডিকেট করছে বাবা? শুধু ইন্ডিকেট করছে পজিটিভ ভ্যালু, 0-র থেকে বড় ভ্যালু। 0-র থেকে বড়কে এক্স, তাহলে ফাংশন কি রেজাল্ট দেবে? এক্স। তাহলে এখন আমি আমি কি বলেছিলাম, লিমিটের ক্ষেত্রে ফাংশনের মধ্যে 0 তখন পুট করতে পারবো যদি কিনা নিচে 0 না আসে। তাহলে এর নিচে তো 1 আছে, তাহলে 0 যদি পুট করি তাহলে নিচে 0 আসবে না, তাহলে 0/1 মানে দ্যাট ইজ 0। এবার আমি ক্যালকুলেট করব লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 0 মাইনাস এফ এক্স যদি বলি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, মাইনাস মানে শুধু মাইনাস ইন্ডিকেট করছে কি বাবা? 0-র থেকে ছোট ভ্যালু, 0-র থেকে ছোট ভ্যালুকে মাইনাস এক্স, তাহলে এখানে হবে মাইনাস এক্স। তাহলে এখন আমি যদি 0 পুট করি তাহলে -0 হবে বাই 1। দেখো বাবা, এই মাইনাসটা, এই যে 0-র মাথায় মাইনাস, ওই মাইনাস কিন্তু এই মাইনাস নয়। এই মাইনাসটা কোনো কাজ নেই, শুধু ইন্ডিকেট করে দেয় ও যে পজিটিভ দিক নাকি নেগেটিভ দিক। ওর আর কোনো কাজ নেই। যখন আমি বসাচ্ছি তখন কিন্তু 0-ই বসাবো, হ্যাঁ, মাইনাস বসাবো না। এই মাইনাসটা তাহলে কোন মাইনাস? এই মাইনাসটা, এই মাইনাসটা। তাহলে এটার ভ্যালুও 0 দিচ্ছি। আবার এফ অফ 0-তে যদি দেখি, তাহলে এফ অফ 0 মানে কি? এফ অফ 0 মানে এক্স ইকুয়াল টু 0, মানে এক পয়েন্টে তার ভ্যালু কত? 0। তাহলে এফ অফ 0 মানে 0। এখন তুমি যদি দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, আবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, আবার এফ অফ 0, এই তিনটে রেজাল্ট সেম রেজাল্ট। তাহলে এই তিনটে যদি সেম হয় তাহলে আমি বলতে পারবো যে ওই ফাংশনটা কি ফাংশন? কন্টিনিউয়াস ফাংশন। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে 0-তে সন্তত। তাহলে এখন তোমাকে অপশন সি দেখবে সবাই চুজ করে, যে অপশন সিতে বলে দিয়েছে যে এক্স ইকুয়াল টু 0-তে কন্টিনিউয়াস সন্তত। কিন্তু ওখানে ওই অপশনটার আগে দেখো বলে দেওয়া আছে শুধুমাত্র। তার মানে শুধুমাত্র কি এক্স ইকুয়াল টু 0-তে কন্টিনিউয়াস, আর কোনো পয়েন্টে কন্টিনিউয়াস নয়? তো তার মানে এক্স ইকুয়াল টু, যদি শুধুমাত্র কথাটা ওরা সরিয়ে দিত তাহলে অপশন সি কারেক্ট হতো। যেহেতু অপশন সিতে শুধুমাত্র দিয়ে দিয়েছে তাহলে অপশন সি কিন্তু এখন কারেক্ট নয়। আমি তোমাকে করে দেখালাম। আমি শুরুতেই বলেছি প্রথম 2-3টে প্রশ্ন আমাদের মুখে মুখে করতে হবে, যতটা এক্সপ্লেনেশন। তাহলে শুধুমাত্র কথাটা যদি না থাকতো তাহলে অপশন সি কারেক্ট হতো। যেহেতু শুধুমাত্র কথাটা ওখানে উল্লেখ আছে তাহলে কারেক্ট নয়। এবার প্রশ্ন হলো কেন? কারণ এক্স ইকুয়াল টু 0-তে কন্টিনিউয়াস তো হচ্ছে, শুধু এক্স ইকুয়াল টু 0-তে কন্টিনিউয়াস এটা তো আমরা বলতে পারি না, অন্যান্য পয়েন্টেও কন্টিনিউয়াস হয়। তোমাকে এটা বুঝতে হবে। তাহলে এখানে কিন্তু অপশন এ ইজ কারেক্ট। এটা মাথায় রাখবে যে মড এক্স এমন একটা ফাংশন যেটা যে কোনো ভ্যালুতে কন্টিনিউয়াস হয়, যে কোনো ভ্যালুতে। কারণ মড ভ্যালু সবসময় পজিটিভ রেজাল্ট দেয়, তুমি এটা জানো। তাহলে এক্স এর সকল বাস্তব মানের জন্য এটা কন্টিনিউয়াস। অপশন এ ইজ কারেক্ট। এখানে কিন্তু 0-তে সবাই ভুল করে, কারণ বুঝতেই পারছো হচ্ছে অপশানগুলোর অঙ্ক করতে পারবে, অপশানগুলো এত গায়ে গায়ে থাকবে যে তখন কনফিউজ হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষায় হয়েছে লাস্ট
থার্ড সেমিস্টারে এমনই কন্ডিশন হয়েছে, অপশনগুলো এমন গায়ে দিয়েছে তোমাকে নিজেকে বিভ্রান্ত করে দেবে। সুতরাং ভালো করে অপশন পড়বে, প্রশ্নটা পড়া ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট অপশন পড়া। অপশন, প্রত্যেকটা অপশন চেক করবে। শুধুমাত্র কথাটা যদি না থাকতো তাহলে সি ইজ কারেক্ট অ্যান্সার, আবার এও কারেক্ট হতো। এখানে শুধুমাত্র কথাটা উল্লেখ করে দিয়েছে, তার মানে সি বাদ চলে গেল, অপশন এ ইজ কারেক্ট। এবং মাথায় রাখছো মড এক্স এমন একটা ফাংশন যেটা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ও কন্টিনিউয়াস হবে। বুঝেছো নাকি না? ওকে, এবার চলে এসো নাম্বার থ্রিতে। নাম্বার থ্রি আমাকে আছে হচ্ছে বক্স ফাংশন। বক্স ফাংশন তাহলে কেমন কি হচ্ছে আমরা একটুখানি ভাবি। বক্স ফাংশন মন দিয়ে বুঝবে। আগে আমাকে বলো, ওখানে বক্স ফাংশন বলতে কি পড়েছিলে, মনে আছে? বক্স ফাংশন মানে কি? হুম, ভেতরেরটা থেকে কাছাকাছি। ঠিক আছে, আমি আরেকটু এক্সপ্লেন করে দিই, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথমে বক্স নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, যে বক্স ফাংশন মানে কি বাবা। বক্স ফাংশন মানে, বক্স ফাংশনের ভালো যদি নাম বলি তাহলে এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এবার গ্রেটেস্ট ইন্টিজার মানে কি? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলতে আমরা কি বুঝি? না, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে, গ্রেটেস্ট মানেই সবাই ভেবে নেয় যে বড়, তা নয়। গ্রেটেস্ট, গ্রেটেস্ট ওর নাম, কিন্তু ও ছোট। কেন বলছি এ কথা? কারণ এটা আমি অনেকবার বলেছিলাম, পড়ানোর সময় বহুবার বলেছি, যে গ্রেটেস্ট মানে হলো, ধরে নাও বাবা যে তোমার বক্সের মধ্যে 3.99 আছে, তাহলে তোমাকে দেখতে হবে এই 3.99-এর কাছাকাছি, মানে এর ডান দিক এবং বাঁ দিক। ভালো করে বোঝো, এর ডান দিক এবং বাঁ দিকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কি আছে, এর ডান দিক এবং বাম দিক, এই দুটো জায়গায় ইন্টিজার কি আছে। তাহলে আমি যদি নাম্বার লাইন ড্র করি, তাহলে এখানে তোমার 0 আছে, এটা তোমার 1 আছে, এটা তোমার 2 আছে, এখানে 3 আছে, এটা হচ্ছে 4 আছে। তাহলে 3.99 মানে এই জায়গাটা 0.99। তাহলে 3.99 এর ডান দিকে আছে 4, 4 একটা ইন্টিজার। 3.99 এর বাঁ দিকে আছে 3, 3 একটা ইন্টিজার। তাহলে এই দুটো ইন্টিজারের মধ্যে ছোট ইন্টিজার যে, সে হচ্ছে রেজাল্ট হবে, তার মানে 3। বুঝতে পারলাম নাকি না? আবার যদি আমি মাইনাসের দিকে নিই, ধরো আমি বললাম -5.989, এরম নিলাম। তাহলে এখন আমি আবার নাম্বার লাইন ড্র করি, এখানে তোমার 0 আছে, এখানে -1, এটা -2, -3, -4, 5, এবং আরো এগোলে এখানে আছে তাহলে 5.989 মানে এইরকম একটা পজিশনে আছে, এই পজিশনটা এটার পজিশন। তাহলে ডান দিক এবং বাঁ দিক, তাহলে ডান দিকে আছে, বাঁ দিকে আছে -6, ডান দিকে আছে -5। তাহলে এই দুটোর মধ্যে, এই দুটো ইন্টিজার ভ্যালু, তাহলে এই দুটোর মধ্যে বা এই দুটো পূর্ণ সংখ্যার মধ্যে ছোট কে? -6, এর অ্যান্সার হবে মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার ইন্টিজার। এবার প্রশ্ন হলো যে এই বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এই ফাংশনটা কন্টিনিউয়াস কখন হবে? ভালো করে বোঝো বাবা, এই বক্সের মধ্যে সবসময় এরকম পয়েন্ট আকারে নাম্বার থাকে, বা পয়েন্ট আকারে সবসময় থাকে তা নয়, পূর্ণ সংখ্যাও থাকে, পূর্ণ সংখ্যাও থাকতে পারে। তার মানে কেউ যদি বলে স্যার বক্স 3, তাহলে তার অ্যান্সার 3 হবে, বক্স 3 মানে 3, এর কোনো চেঞ্জ নেই। কারণ 3 এর ডান দিক এবং বাঁ দিকে যদি তুমি নাও, তাহলে 3 নিজেই হচ্ছে, আর 4 হচ্ছে, বা 2 হচ্ছে। 2 কে তুমি নিতে পারো না, কারণ 3 ক্রস করে, 3 ক্রস করে, কারণ তুমি ভাবতে পারো 3.0 আছে, এরকম ভাবতে পারো 3.0 মানে, তাহলে 3, তার তার আগে হচ্ছে 3 আছে এবং পরে হচ্ছে 4 আছে, তাহলে 3 হচ্ছে আমার। তাহলে এখন এই বক্স ফাংশনের মধ্যে যত নাম্বার থাকে সব পয়েন্ট রেসপেক্টে থাকে, বা এরকম পার্টিকুলার কোনো পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যাকেও আমি পয়েন্টে লিখতে পারি।
এবং এটা যদি খেয়াল করো বাবা, ধরো 3.99, 3.99 মানে কি 399/100 হবে নাকি? না বুঝলে না? না মনে হয় অসুবিধা হচ্ছে, বলো। তার মানে হচ্ছে বক্স ফাংশনের মধ্যে যারা থাকে তারা সবাই p/q আকারে প্রকাশ করা বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে ভগ্নাংশ নাম্বারেই কিন্তু এরা কন্টিনিউয়াস। তাহলে এখানে কিন্তু অপশন বি ইজ কারেক্ট। তার মানে এখানে কি বলতে পারবো, যে ভগ্নাংশ মানের জন্য এটা কন্টিনিউয়াস। এবার আমি বলে রাখি এটা কিন্তু অখণ্ড সংখ্যার জন্য কন্টিনিউয়াস হতে পারে, ঠিক আছে? বাস্তব মানে কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? কিন্তু অপশন সি যেহেতু ভগ্নাংশ আমার উল্লেখ আছে, অপশন সি, অপশন বি তে যেহেতু ভগ্নাংশ উল্লেখ আছে, তাহলে বেস কারেক্ট। এগুলো মনে রেখো, কারণ এগুলোর এক্সপ্লেনেশন আপাত মস্তক সেরকম ভাবে হয় না। হ্যাঁ, তো তোমাকে একটুখানি মনে রাখলে সুবিধা হবে। ওকে, নেক্সট সামনে আসি, কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4 বলছে y ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন যেটা দেখতে কেমন, এক্স টু দি পাওয়ার কি। এবার ভালো করে মন দিয়ে বুঝবে, এক্স ইকুয়াল টু কে পয়েন্টে কন্টিনিউয়াস কখন হবে ওরা জানতে চেয়ে। এক্স ইকুয়াল টু কে পয়েন্টে কন্টিনিউয়াস কখন হবে জানতে চেয়ে, যে এক্স ইকুয়াল টু কে পয়েন্ট। তাহলে বাবা ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, এক্স ইকুয়াল টু কে পয়েন্টে কন্টিনিউয়াস হবে বলেছে। আচ্ছা, এই ফাংশনটা যদি এক্স ইকুয়াল টু কে তে কন্টিনিউয়াস হতে হয়, তাহলে আমরা অ্যাটলিস্ট এটা ভাবতে পারি, লিমিট এক্স টেন্স টু কে প্লাস এফ এক্স, তার সাথে সমান হবে লিমিট এক্স টেন্স টু কে মাইনাস এফ এক্স, তার সাথে সমান হবে এফ অফ কে। ক্লিয়ার? বলে এতটা বুঝেছো তো নাকি না? এখন আমি বলেছিলাম তোমায় যে যদি আমরা কে প্লাস মানে কে এর ডান দিক এবং কে এর বাঁ দিক ইন্ডিকেট করতে না পারি, তাহলে এই দুটো মিলে একটা ফাংশন হয়ে যায়, দুটো মিলে একটা ক্যালকুলেশন হয়, সেটা কি, লিমিট এক্স টেন্স টু কে এফ অফ এক্স, আর একটা হবে এফ। ওকে, না বুঝতে অসুবিধা হলো বাবা? তাহলে এখন লিমিট এক্স টেন্স টু কে এফ অফ এক্স মানে কি বাবা, এক্স টু দি পাওয়ার কে। আর এফ অফ কে মানে কি, কে পয়েন্টে এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে এফ অফ কে মানে কি, এক্স এর জায়গায় কে বসানো, এটা কে টু দি পাওয়ার। দেখো বাবা, আমি বলেছিলাম কি লিমিটের মধ্যে, লিমিট ক্যালকুলেশনের সময় ফাংশনের মধ্যে ওই ভ্যালুটা পুট করতে পারবো তখন যখন কিনা নিচে জিরো না আসবে। তাহলে নিচে তো কিছু নেই মানে 1 আছে বাবা, তাহলে নিচে জিরো আসবেই না, তাহলে আমি পুট করতে পারি, তাহলে কে টু দি পাওয়ার কে ইকুয়াল। এবার আমাকে একটা জিনিস বলো, আমি কি এই দুটো রেজাল্ট থেকে বলতে পারি না যে কেটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হলে তবে এই ঘটনা সত্য হবে? না বুঝলে না? বুঝতে পারলে না, আমাকে বলো। কে যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে দেখো এটা ট্রু, কে যদি লেস দেন জিরো হয় তাহলে ঘটনা কি হয়? উপরের কে দেখো, উপরের কে আলাদা, নিচের কে, এই নিচের কে কিন্তু আলাদা। নিচেরটা হচ্ছে এক্স টেন্স টু কে, আর উপরের কেটা কি, এক্সপোনেন্ট। ক্লিয়ার নাকি না? তাহলে এখন যদি এক্সটা বাই এনি চান্স তুমি লেস দেন জিরো নাও, ভালো করে বুঝবে, এখন কেটা তুমি লেস দেন জিরো নাও, তাহলে হচ্ছে তুমি কে এর ভ্যালু ধরে নাও -2। এখন তুমি এখানে -2 যদি বসাও, তাহলে -2 দি পাওয়ার কে এরকম হলো। বা তুমি এখন এই কে এর ভ্যালুও যদি তুমি পজিটিভ বা নেগেটিভ কিছু একটা নাও, -2 টু দি পাওয়ার, বা এই কে রেখে পাওয়ারের কেটা যদি নাও -2, তাহলে এটা 1/k² হয়ে যাবে, তাহলে আর রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হবে না। না বুঝতে পারলে না?
বুঝেছো নাকি না? দেখো এখানে দুটো কে বলেছে। যদি প্রশ্নটা ওই এফ এক্স ফাংশনে এক্স টু দি পাওয়ার কে না বলে অন্য কিছু বলতো বা এই পয়েন্টটাকে কে না বলতো তাহলে তোমাদের কারোর অসুবিধা হতো না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই এক্স আছে, এই এক্সটা কিন্তু ফাংশনের এক্স, আর এই কে কিন্তু যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম বা যে কোনো একটা কে কোনো একটা ভ্যালু। যখন আমার অ্যাট দা পয়েন্ট কে বলছি, তাহলে এই কেটাই শুধু এক্স এর জায়গায় কে, মানে এই কে আর এই কে কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ নাকি না, বুঝলে না? তাহলে এখন কে গ্রেটার দেন ইকুয়াল টু যদি 0 হয় তাহলেই কন্টিনিউয়াস হবে, না হলে কিন্তু কন্টিনিউয়াস। বলো ক্লিয়ার? ওকে, এবার 5 নম্বর কোশ্চেনে চলে এসো। কোশ্চেন নাম্বার 5 বলছে এফ এক্স একটা ফাংশন আছে। এই ফাংশনটা দেখতে কেমন? এক্স প্লাস টু ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এরম দেখতে। সরি, প্লাস 1 না, -1, এরকম দেখতে ফাংশনটা। বলছে এই ফাংশনটার অসন্তত বিন্দুগুলো নির্ণয় করতে হবে, বা ডিসকন্টিনিউয়াস কোন কোন পয়েন্টে আছে এটা নির্ণয় করতে। এবার ভালো করে বোঝো আমি কি বলেছি, ডিসকন্টিনিউয়াসের কন্ডিশন কি। যদি এক্স ইকুয়াল টু এ তে কোনো ফাংশন ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমরা অ্যাটলিস্ট এটা বলতে পারবো লিমিট এক্স টেন্স এ প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, আর এফ হবে এই তিনটে কোনো না কোনোটা নট ইকুয়াল টু হবে, বা তিনটেই নট ইকুয়াল টু হতে। ওকে, এটা তোমার কন্ডিশন ছিল। এখন ডিসকন্টিনিউয়াস মানে অবশ্যই এই ভ্যালুগুলো সবাই আলাদা আলাদা ভ্যালু হবে। তাহলে এই ভ্যালুগুলো আবার কি অনির্ণেয় হতে পারে বা ইনফাইনাইট রেজাল্ট দেবে। আমি কখন জানি যে অনির্ণেয়? যখন কোনো লিমিটের ভ্যালু বসানোর সময় নিচে 0 আসে তখন লিমিটটা অনির্ণেয় ভ্যালু দেয় বা ইনফাইনাইট ভ্যালু দেয়, তাই তো? এটা তো জানি নাকি না? তাহলে যখন ডিসকন্টিনিউয়াস বলবে কোনো ফাংশন, তাহলে সবসময় মাথায় রাখবে যে এই ফ্র্যাকশনের নিচের পোর্শনটা 0 হবে। বুঝতে পেরেছি? তাহলে তুমি অ্যাটলিস্ট শুধু এটুকু মাথায় রাখো, কেন হয় আমি বোঝানোর চেষ্টা করলাম। যদিও একটু বুঝতে না পারো তাতেও অসুবিধা নেই, তুমি এইটুকু শুধু ভাববে কোনো ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে তার নিচের পোর্শনটা ইকুয়াল টু 0 করে যে পয়েন্টে আমি ভ্যালু পাবো সেটাই হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। তাহলে এখন যেহেতু এটা ডিসকন্টিনিউয়াস বলেছে, তাহলে আমি এখন বলতে পারবো 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এ দ্যাট ইকুয়াল টু। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে 2x স্কোয়ার, এটা হচ্ছে আমি মিডিল টার্ম করবো, তাহলে -2x প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে উপর থেকে যদি 2x কমন নিয়ে নাও তাহলে হবে এক্স মাইনাস 1 প্লাস 1 কমন নিয়ে নিলে কি হবে এক্স মাইনাস 1 দ্যাট ইকুয়াল টু। তাহলে এখন যদি এক্স মাইনাস 1 কমন নাও তাহলে পাবে 2x প্লাস 1 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট কি দাঁড়ালো এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, আর একটা কি দাঁড়ালো 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 1, আর এখানে দাঁড়ালো এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। এখন আলটিমেট আমরা বলতে পারবো ডিসকন্টিনিউয়াস বিন্দু কোনটা। একটা হচ্ছে অপশন সি, একটা হচ্ছে 1 আর একটা ক্লিয়ার। সেম ভাবে আমরা কোশ্চেন নাম্বার 6ও আলোচনা করব, কারণ কোশ্চেন নাম্বার 6এও কিন্তু কথাবার্তা পুরো সেম রেখেছে, ওরা কিছু চেঞ্জ করেনি। বলছে যে এফ এক্স একটা ফাংশন যেটা 1/sin x মাইনাস cos x আছে, 1/sin x মাইনাস cos x এটা আছে। এটা বলছে অসন্তত হবে। অসন্তত মানে এটার ক্ষেত্রেও তাই নিচের পোর্শন 0। তাহলে কোন পয়েন্টে অসন্তত হবে এটা জানতে চাইছি, নিচের পোর্শন 0। তাহলে এখন বাবা, এখন আমি এখানে বলতে পারবো যে sin x
মাইনাস কস এক্স দ্যাট ইকুয়াল টু কি হবে বাবা, 0 হবে। তাহলে এখান থেকে আবার বলতে পারি আমরা সাইন এক্স ইকুয়াল টু কস। এবার আমি এই কসটাকে নিচে নামালে কি হয়ে যাবে বাবা, সাইন বাই কস মানে ট্যান এক্স ইকুয়াল টু 1। আর এখানে 1 মানে তুমি আলটিমেট বলতে পারবে ট্যান পাই বাই 4। তাহলে এখান থেকে তুমি একটা রেজাল্ট পাচ্ছ এক্স ইকুয়াল টু। কিন্তু এখানে এক্স ইকুয়াল টু পাই বাই 4 কোনো রকম ভাবে তোমার অ্যান্সার হবে না। এবার তুমি বলবে কেন, কারণ এক্স ইকুয়াল টু শুধু 1 পাই বাই 4 পয়েন্টে এমনটা নয়, আরো অনেক কটা পয়েন্টে এই রেজাল্টটা হতে পারে, আরো অনেক কটা পয়েন্টে এই রেজাল্টটা হতে পারে। তাহলে মানে শুধু 1 পয়েন্টে হবে তা নয়। এখন এই রেজাল্টটা ভালো করে বুঝবে, এখানে তোমাকে একটু বুঝতে হবে বাবা, এই জায়গাটা না বুঝলে সমস্যা আছে। এটা জেনারেল সলিউশনে আমরা বার করতে। জেনারেল সলিউশন কি বলে না, আমি এখানে লিখছি, যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই। জেনারেল সলিউশনের রেসপেক্টে বলতে পারবো ট্যান এক্স ইকুয়াল টু যদি, বা ট্যান, সরি এটা একটু চেঞ্জ করি, ট্যান থিটা ইকুয়াল টু যদি ট্যান আলফা হয়, তাহলে জেনারেল সলিউশন বলছে হচ্ছে 0, এই থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস পাই বাই 4, বা এন পাই প্লাস মাইনাস আলফা হবে। এটা তোমার অ্যান্সার, এটা হচ্ছে জেনারেল সলিউশন। এখন এখান থেকে এটা হচ্ছে ক্লাস 11-এর জিনিস, ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই, আমি এখানেই আমরা করতে করতে হয়ে যাবে। ট্যান এক্স ইকুয়াল টু ট্যান আলফা, তাহলে এক্স ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস আলফা, তাহলে এক্স ইকুয়াল টু অবশ্যই হবে এন পাই প্লাস মাইনাস কি হবে, পাই বাই। এখানেই শেষ নয় বাবা, এখানেই শেষ নয়, এখানে সব থেকে মেন ইম্পর্টেন্ট কথা, তুমি কোনো অপশানে এই রেজাল্ট পাবে, কোনো অপশানেই পাবে না। দেখো তোমার কোনো অপশান প্লাস মাইনাস দিয়ে নেই, দুটোকে আলাদা করা হয়েছে, প্লাস আলাদা মাইনাস আলাদা। ঠিক আছে, যদি এন পাই প্লাস মাইনাস পাই বাই 4 আমার অপশানে থাকতো ওটা আমার হতো, কিন্তু এখানে প্লাস মাইনাস আলাদা করেছে, এবং প্লাস মাইনাস একসঙ্গে কোনো অপশান নেই। তার মানে এবার আমাকে খুঁজতে হবে কোন অপশানটা কারেক্ট। ওকে, এবার ভালো করে বোঝো বাবা যে এটা কোন অপশানটা কারেক্ট আমি কি করে বুঝবো যে কোন অপশানটা আমার কারেক্ট হবে। ধরে নাও আমি প্লাস নিয়ে ফার্স্ট দেখছি, তাহলে আমি একটা রেজাল্ট পেয়েছি এন পাই প্লাস পাই বাই 4, আরেকটা রেজাল্ট পেয়েছি এন পাই মাইনাস পাই বাই। প্রথমত এন মানে কি, এন মানে বাবা ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 এরকম করে ডট ডট করে চলছে। আমি এন এর ভ্যালু প্রথমে 1 নিয়ে দেখছি, তাহলে 1 নেওয়া মানে কি বাবা, পাই প্লাস পাই বাই 4 এটা হবে। তাহলে এখন আমি এই ট্যান পাই প্লাস পাই বাই 4, কারণ যেহেতু এক্স এর ভ্যালু এটা, ট্যান পাই প্লাস পাই বাই 4 এর ভ্যালু বার করি, ট্যান পাই প্লাস পাই বাই এর ভ্যালু যদি বার করি, তুমি দেখো বাবা, এই কারণ এক্স এর ভ্যালু, কারণ এটার সাথে স্যাটিসফাই করতে হবে। পাই মানে কি বাবা, কোনটা হবে না, এখানে পাই মানে আমাকে একটু বুঝতে হবে যে এখানে হচ্ছে পাই মানে অবশ্যই আমি বলতে পারবো বাবা যে ওই ক্লাস 11-এর মতো করে যে 2 × π/2 প্লাস π/4, তার মানে কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, ট্যান পজিটিভ, ট্যান π/4, তাহলে দ্যাট ইকুয়াল টু 1, তাহলে স্যাটিসফাই করছে, তাহলে অপশান এটা ইজ কারেক্ট। এবার তুমি বলবে স্যার মাইনাস কেন নয়, তাহলে মাইনাসটা নিয়ে তোমায় দেখাই। ধরে নাও ট্যান, আবার এন এর ভ্যালু 1 নেবো, পাই মাইনাস পাই বাই 4 নেব, তাহলে এখন ট্যান এটা 2 × π/2 নিচ্ছি, মাইনাস পাই বাই 4 করলাম, কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান মাইনাস, আর ট্যান ট্যানই থাকবে, তাহলে ট্যান পাই বাই 4, তাহলে কত হচ্ছে বাবা, -1। তোমার আছে কত, ট্যান এক্স ইকুয়াল টু 1 আছে, আর তুমি পাচ্ছ -1, তাহলে এটা কারেক্ট অ্যান্সার নয়। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কত, এন পাই প্লাস পাই বাই 4, দ্যাট মিনস অপশন এ। বুঝেছ, সাইটে গ্রাফ গুলো বুঝতে সুবিধা হবে।
তার পরের সামনে এসো। দেখো কোয়েশ্চেন নাম্বার 7-এ আসি বাবা। বলছে এফ এক্স একটা ফাংশন এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে এটা কন্টিনিউয়াস যদি হয় কে এর ভ্যালু কত? খুব ভালো কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। চলো প্রথমে আমি ফাংশনটাকে লিখি, তবে পরীক্ষায় তুমি এতটাও লিখবে না, কারণ 1 ঘন্টায় 40 নাম্বার অ্যাটেন্ড করা কিন্তু সহজ ব্যাপার নয়, হবে না। যত শর্টে লেখা যায় আমি একটু বুঝিয়ে করার জন্য যতটা বেশি লিখতে হয় সেটা লিখছি। এফ এক্স ইকুয়াল টু, এখানে আছে কে এক্স প্লাস 5 when এক্স লেস দেন ইকুয়াল টু 2। আরেকটা কি আছে বাবা, এক্স মাইনাস 1 when এক্স গ্রেটার দেন 2। এটা হচ্ছে ফাংশন। বলছে এই ফাংশনটা এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস। আমি এখন বলতে পারবো y ইকুয়াল টু এফ এক্স is continuous at x equal to 2। এখন x equal to 2 যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমার প্রপার্টি কি জানতাম বাবা, লিমিট x টেন্ডস টু প্লাস এফ অফ এক্স, এটা সমান সমান লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স আর ইকুয়াল টু এফ অফ, এটা আমরা জানতাম। এখন আমি হয় এটার সাথে এটা ইকুয়াল করতে পারি, না এটার সাথে এটা ইকুয়াল করতে পারি, যে কোনো একটা ইকুয়াল করলে হবে। তাহলে আমি প্রথম দুটোকে নিয়ে ধরো করছি, তাহলে প্রথম দুটোকে নিয়ে যদি করি তাহলে আমার কি আছে, লিমিট এক্স টেন প্লাস এফ, এফ অফ এক্স মানে 2 প্লাস মানে কি 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় কি আছে বাবা, 2 এর থেকে বড় এক্স মাইনাস 1 আছে। এফ অফ এক্স কি হবে বাবা, এখানে এক্স মাইনাস, 2 মাইনাস, মাইনাস মানে কি ইন্ডিকেট করবে 2 এর থেকে ছোট, তাহলে 2 এর থেকে ছোট কে আছে, এক্স প্লাস 5 আছে। তাহলে এখন আমি কি বলেছিলাম, লিমিটের মধ্যে, ভালো করে বোঝো বাবা, আমি বলেছিলাম লিমিটের মধ্যে যে ভ্যালু পুট করতে পারবো যদি কিনা নিচে 0 না আসে। তাহলে যদি আমি 2 ভ্যালুটা এখানে পুট করি তাহলে নিচে 0 আসবে না, তাহলে 2 এক্স এর জায়গায় পুট করলাম 2 মাইনাস 1, এখানেও 2 পুট করব, তাহলে কে ইন্টু 2 প্লাস 5। এবার একটা জিনিস বলার আছে, সবাই অনেকে ভুল করে এই এক্স এর জায়গায় -2 পুট করে দেয়। -2 পুট করা কিন্তু যাবে না, কারণ আমি বলেছি মাইনাসটা শুধু ইন্ডিকেট করছে কিন্তু পজিটিভ নাকি নেগেটিভ দিক, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, ও শুধু দিক মানে ওর ডিরেকশন ইন্ডিকেট করছে। ভ্যালু বসানোর সময় কিন্তু 2ই বসাবো, এটা মাথায় রাখতে হবে। তাহলে 2 মাইনাস 1 মানে কত বাবা, 1 ইকুয়াল টু 2k প্লাস 5। তাহলে আমার কে এর ভ্যালু দরকার, 2k ইকুয়াল টু -4, therefore ইকুয়াল টু কত, -2। দ্যাট ইজ তোমার অ্যান্সার। ক্লিয়ার নাকি না? এবার চলে এসো নেক্সট পরের কোয়েশ্চেন, একদম সিমিলার টাইপের কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এও আমার এফ এক্স কি দেওয়া আছে আগে লিখি আমরা। এফ অফ এক্স দেওয়া আছে, পরীক্ষা হলে লিখবে না, যত শর্টে করা যায় 2x প্লাস 1 এক্স লেস দেন 2, কে হচ্ছে যখন এক্স ইকুয়াল টু 2, 3x মাইনাস 1 হচ্ছে এক্স গ্রেটার দেন 2। বলছে এই ফাংশনটাও এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস।
তাহলে কে এর ভ্যালু কত হয়? তাহলে এফ এক্স যদি কন্টিনিউয়াস হয়, অ্যাট এক্স ইকুয়াল টু 2, তার মানে এফ এক্স সন্তত হচ্ছে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে। যদি এটা কন্টিনিউয়াস হয়, তাহলে আমি এখন কন্ডিশন কি বলতে পারবো? লিমিট এক্স টেন্ড টু 2 প্লাস এফ অফ এক্স 2 মাইনাস এফ অফ এক্স আর এফ অফ 2, এই তিনটে সমান হবে। এখন দেখো, যেহেতু কে এর ভ্যালু বার করতে হবে, তাহলে আর আমি কি বলেছি, যে কোনো দুটোকে ইকুয়াল করব। তাহলে এখানে কিন্তু যে কোনো দুটোকে ইকুয়াল করা যাবে না। তুমি বলবে স্যার কেন? কারণ কে কোথায় আছে? এক্স ইকুয়াল টু 2-তে। তাহলে হয় তুমি এটার সাথে এটা ইকুয়াল করো, নতুবা এটার সাথে এটা ইকুয়াল করো। কারণ 2 পয়েন্টটাকে নিতে হবে, কারণ কেটা এখানে আছে। তাহলে আমি ফার্স্টেরটার সাথে লাস্টেরটা ইকুয়াল করি। তাহলে ফার্স্টেরটা কি হচ্ছে বাবা? লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, প্লাস বলতে কি ইন্ডিকেট করছে? এর থেকে বড় ভ্যালু। 2 এর থেকে বড় মানে এটা। তাহলে এফ এক্স এখন আমি বসাতে পারবো 3x মাইনাস 1। আর এফ অফ 2 মানে কি বাবা? এফ অফ 2 মানে অ্যাট 2, 2 পয়েন্টে কে, 2 পয়েন্টে কে। তাহলে এখন এক্স টেন্স টু 2 বলতে কত? তাহলে 2 এখানে পুট করব, কারণ 2 পুট করাতে আমার নিচে 1 থাকতে হবে। 2 মাইনাস 1 দ্যাট ইকুয়াল টু কে। দেয়ারফর কে ইকুয়াল টু কত? কে ইকুয়াল টু কে ইকুয়াল টু 5। আর যদি তুমি এই এইটার সাথে এটা ইকুয়াল করো, তাও দেখবে কে এর ভ্যালু 5ই তোমার অ্যান্সার আসবে। তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু 5। অপশন ডি ইজ কারেক্ট। বুঝেছো নাকি না? সেম ভাবে 9 নম্বর কোশ্চেনে আসি। 9 নম্বর প্রশ্ন কি আছে বাবা? এফ অফ এক্স এটা দেওয়া আছে এক্স এস কিউব মাইনাস 3, আর আছে এক্স স্কোয়ার প্লাস 1। এটা বলছে এক্স হোয়েন এক্স লেস দেন ইকুয়াল টু 2, আর এটা আছে হোয়েন এক্স গ্রেটার দেন 2। তাহলে কোন পয়েন্টে কন্টিনিউয়াস এটা জানতে চাই। দেখো, প্রথমত আমি এটা করছি তার আগে বলছি, পরীক্ষায় এরম ধরনের প্রশ্ন আসলে তুমি দেখছো যে এখানে 2 পয়েন্টটা দেওয়া আছে, তার মানে তোমার অ্যান্সার কিন্তু কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে? 2-তেই কন্টিনিউয়াস হবে। তুমি হচ্ছে ডাইরেক্টলি অঙ্ক না করেই বলে দেবে অপশন বি ইজ কারেক্ট। কারণ কি আছে বাবা? কারণ এখানে 2, যদি তোমাকে এই এই ফাংশনটা দিয়ে বলতো কোনটাই, কারণ এখানে 2 আছে, তাহলে তোমার 2ই অ্যান্সার হবে। কোন পয়েন্টে কন্টিনিউয়াস? 2-তেই, কারণ তোমার ফাংশনে 2ই আছে, মানে তুমি 2-তেই চেক করতে পারবে, অন্য কোনো জায়গায় চেক করতে কিন্তু পারবে না। সুতরাং 2ই তোমার অ্যান্সার হবে। তাহলে পরীক্ষায় তুমি করবেই না, পেন খাতা ছাড়াই তুমি অ্যান্সার ডাইরেক্টলি 2-তে বসাবে। এটা তোমাকে বললাম। এবার আমি করে দেখাচ্ছি কেন 2-তে কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমি চেক করব লিমিট এক্স টেন্স টু প্লাস এফ, সরি 2 প্লাস এফ অফ এক্স, সাথে চেক করব। তাহলে 2 প্লাস মানে 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় মানে এক্স স্কোয়ার প্লাস 1 হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এখানে বসিয়ে দাও। 2 স্কোয়ার প্লাস 1 তার মানে কত হবে? 5। নেক্সট লিমিট এক্স টেন্স টু 2 মাইনাসে চেক করো। 2 মাইনাস মানে কি বাবা? 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট মানে এটা, বসিয়ে দাও। লিমিট এক্স টেন্স টু মাইনাস এফ অফ এক্স মানে এক্স এস কিউ মাইনাস 3, এখানেও 2 বসানো যাচ্ছে, তাহলে 2 এর কিউব মাইনাস 3। 2 এর কিউব 8, 8 থেকে 3 সাবস্ট্রাক্ট করলে বাবা 5 পাবে। এবার এফ অফ 2-তে চেক করব। এফ অফ 2 মানে কি? ইকুয়াল টু 2। ইকুয়াল টু 2 কোনটা? এখানে দেখো ইকুয়াল সাইন আছে। ইকুয়াল সাইন আছে মানে ইকুয়াল টু 2 মানে এক্স কিউব মাইনাস 3 হবে। এক্স কিউব মাইনাস 3 মানে 2 এর কিউব মাইনাস 3, তাও 5 পাচ্ছ। তাহলে তুমি এখন বলতে পারছো লিমিট এক্স টেন্স টু প্লাস এফ অফ এক্স, এটা সমান সমান লিমিট এক্স টেন্স 2 মাইনাস
এফ অফ এক্স, আর এটা সমান সমান কি পাবে বাবা, এফ অফ টু। তাহলে এই তিনটে দেখো সেম, তাহলে এই তিনটে যেহেতু সেম হচ্ছে তাহলে অবশ্যই এক্স ইকুয়াল টু কন্টিনিউয়াস হবে, এক্স ইকুয়াল টু টু তে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু টু, তাহলে আমার টু ইজ কারেক্ট অ্যান্সার। বুঝলে না? ওকে, সেম ভাবে কোয়েশ্চেন নাম্বার 10-এ এসো। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 দেখো কি আছে, আমি একটুখানি আগে আলোচনা করে নিই। কোয়েশ্চেন নাম্বার 10 তোমাকে বলছে এফ এক্স একটা ফাংশন আছে, এই ফাংশনটা দেখতে কেমন, 1 - cos x বাই এক্স স্কোয়ার, এরকম একটা আকার আছে। 1 - cos x x স্কোয়ার হোয়েন এক্স নট ইকুয়াল টু 0, আরেকটা কি বাবা, আরেকটা আছে 1 হোয়েন এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানটায় আমাকে বলেছে কোন পয়েন্টে কন্টিনিউয়াস, কোন পয়েন্টে অসন্তত হচ্ছে, কন্টিনিউয়াস বলেনি, এখানে বলেছে অসন্তত কোন পয়েন্ট। তাহলে এমন কোয়েশ্চেন মানে তুমি অবশ্যই দেখছো জিরো আছে, তাহলে তোমার অ্যান্সার কিন্তু জিরোই হবে, মানে অপশন এ ইজ কারেক্ট। অঙ্ক না করেই বলবে যে অপশন এ ইজ কারেক্ট, কিন্তু আমি করে দেখাই, কিন্তু পরীক্ষা হলে যেহেতু ওখানে, কারণ কি, কারণ তুমি জিরো ছাড়া অন্য কোনো পয়েন্টে চেক করতে পারবে না বাবা, কারণ ফাংশনের মধ্যে জিরোই দেওয়া আছে, তাহলে জিরোই ইজ কারেক্ট অ্যান্সার, করার দরকারই নেই, জিরোই তোমার অ্যান্সার হবে। কিন্তু তুমি এখন বোঝার জন্য বা করার জন্য আমি করে দেখাই যে জিরোতে অসন্তত কেন বা ডিসকন্টিনিউয়াস কেন। তাহলে আমি চেক করব জিরো প্লাস জিরো মাইনাস, তাহলে আমাকে চেক করতে হবে কি বাবা, আমি এখানে রাফে লিখি, এক্সটেন্স টু আমার হিসেব ছিল জিরো অসন্তত হলে জিরো প্লাস জিরো মাইনাস আর একটা জিরো, এই তিনটেতে চেক করব, এই তিনটে কেউ না কেউ নট ইকুয়াল টু হবে, তাই তো নাকি না, মনে নেই, মনে পড়ছে না। তাহলে এখন কিন্তু আমি তোমাকে কি বলেছি বাবা, যখন দেখবে জিরো প্লাস মানে জিরোর থেকে বড় জিরোর থেকে ছোট, এখানে কি দেওয়া আছে, গ্রেটার দেন লেস দেন দেওয়া নেই, তাহলে দেওয়া না থাকলে এই দুটো মিলে একটা ফাংশন হয়ে যায়, এই দুটো মিলে তখন একটা ফাংশন হয়ে যাবে, কি হয়ে যাবে, এক্স টেন্স টু অনলি জিরো এফ হবে আর এফ অফ জিরো। তাহলে এইটা নট ইকুয়াল টু হচ্ছে কিনা চেক করি। তাহলে যখন জিরো প্লাস জিরো মাইনাস আমি ইন্ডিকেট করতে পারবো না, তখন দুটো মিলে একটা ফাংশনকেই আমরা বা একটাকেই ক্যালকুলেট করবো টু জিরোতে। তাহলে এখন ক্যালকুলেট করি, তাহলে প্রথমে কি করব, লিমিট এক্স টেন্স টু জিরো এফ। এবার তাহলে আমাকে কোনটা হবে সেটা দেখবো, তাহলে এক্স টেন্স টু জিরো। আচ্ছা বাবা, আমি এক্ষুনি বলেছি এবং ক্লাস 11-এও বলেছিলাম এক্স টেন্স টু জিরো, তার মানে এক্স এর ভ্যালুটা জিরোর কাছাকাছি যাচ্ছে কিন্তু জিরো নয়। তার মানে এক্স টেন্স টু জিরো মানে এক্স এর ভ্যালু জিরোর কাছাকাছি যাচ্ছে কিন্তু জিরো হবে না। তাহলে জিরোর কাছাকাছি গেল, জিরো নয়, তাহলে জিরো নয় কোনটা, এটা, তাহলে ফাংশন হবে এটা, 1 - cos x বাই এক্স স্কোয়ার। তাহলে 1 - cos x মানে কি বাবা, এটা একটু দেখা যাক, এক্স টেন্স টু জিরো, 1 - cos x মানে 2 sin² x/2, এটা আমরা ফর্মুলা জানি যে 1 - cos θ ইকুয়াল টু sin²θ। আমরা একটু আগে আজকের ক্লাসের শুরুতেই পড়েছি, এটার একটা ফর্মুলা হয় লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা ইকুয়াল টু, তাহলে এটা যদি 1 হয় তাহলে আমার এখানে সাইন স্কোয়ার আছে এবং এখানে এক্স থাকলে এখানে এক্স থাকতে হবে বাবা, তাহলে এখানে x/2 আছে, তার মানে নিচে x²/4 থাকতে হবে। তাহলে আমি তাই করব, তাহলে এখন আমি 2 কনস্ট্যান্ট বাইরে এলো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার x/2, তার মানে নিচেও কিন্তু x²/4 হতে, জোর করে 4 এনেছো, একটা 4 গুণ করে দাও, কারণ এখানে এক্স থাকলে এখানে এক্স, এখানে স্কোয়ার থাকলে নিচেও স্কোয়ার, তাহলে এখানে সাইন স্কোয়ার আছে মানে নিচেও স্কোয়ার, মানে x/2 এর হোল স্কোয়ার মানে x²/4। তাহলে এখন এই 4টাকে বাইরে বার করে দাও, তাহলে 2/4 চলে এলো, আর এই ভ্যালুটা এখান থেকে এই ভ্যালুটা এই পুরোটা কি হয়ে যায়, এই পুরো হয় 1, এটা 1 স্কোয়ার, তাহলে কত হচ্ছে বাবা, 1/2। তাহলে এবার এফ অফ জিরো চেক করব, তাহলে এফ অফ জিরো মানে কত, এফ অফ জিরো মানে ইকুয়াল টু জিরোতে, তাহলে ইকুয়াল টু জিরোতে ভ্যালু কত, 1, এর ভ্যালু 1।
তুমি এখন পাচ্ছ কি লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স, এটার সাথে সমান হচ্ছে না এফ অফ জিরোর ভ্যালু, অবশ্যই এটা ডিসকন্টিনিউয়াস হবে। অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে এটা কি হবে, ডিসকন্টিনিউয়াস। বুঝেছো নাকি না? চলে এসো কোয়েশ্চেন নাম্বার 11-এ আসা যাক। চলো কোয়েশ্চেন নাম্বার 11 আসা যাক। 11-এ কি আছে, এফ অফ এক্স এটা ইকুয়াল টু সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x when x not equal to। আরেকটা আছে a প্লাস হাফ when x equal to 0। আছে বলছে x equal to 0 পয়েন্টে এটা কন্টিনিউয়াস হবে, যদি হয় তাহলে এর k এর ভ্যালু কত হবে। তাহলে x equal to 0 তে এটা কন্টিনিউয়াস, তাহলে আমি এখন বলতে পারবো যে y equal to f of x is continuous at x equal to 0। তাহলে x equal to 0 তে এটা কন্টিনিউয়াস। তাহলে x equal to 0 তে যেহেতু পয়েন্টটা কন্টিনিউয়াস বা ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে আমরা কন্ডিশন কি জানি বাবা, লিমিট x টেন্স টু 0 প্লাস f হবে, এটা সমান সমান লিমিট x টেন্স টু 0 মাইনাস f of x, আর এটা ইকুয়াল, তাহলে এই তিনটে ইকুয়াল হবে। কিন্তু 0 প্লাস মানে 0 থেকে বড়, 0 মাইনাস মানে 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট বা বড় আমি এখানে ক্যালকুলেট করতে পারছি না, কারণ আমার ফাংশন ওইভাবে রিপ্রেজেন্ট করা নেই। তাহলে ওইভাবে যদি না থাকে, তাহলে আমি বলেছি এই দুটো ফাংশন মিলে আমার একটা ফাংশন হবে, বা এই দুটো মিলে আমি ক্যালকুলেশনে একটা করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এটা সমান সমান এফ অফ 0। তাহলে এখন এক্স টেন্স টু 0 মানে কি বাবা, এক্স টেন্স টু 0 মানে এক্সটা জিরোর কাছাকাছি যাচ্ছে কিন্তু 0 নয়। তাহলে 0 নয় কোনটা, এটা, এটা বসবে। তাহলে লিমিট এক্স টেন্স টু সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2। আর এফ অফ 0 মানে কত, এফ অফ 0 মানে এক্স ইকুয়াল টু 0-তে, তাহলে এটার অ্যান্সার কে প্লাস হাফ। এখান থেকে কে এর ভ্যালু বার করলে আমার অ্যান্সার রেডি। তাহলে আমরা ফর্মুলা এক্ষুনি কি শিখেছি বাবা, লিমিট এক্স টেন্স টু যদি 0 হয়, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটা সর্বদা 1 রেজাল্ট দেয়। তাহলে 1 রেজাল্ট যদি দিতে হয়, সাইন এক্স থাকলে নিচে এক্স, তাহলে 5x আছে মানে নিচেও 5x দরকার, তাহলে আমরা নিচেও 5x আনবো। এক্স টেন্স টু 0 সাইন 5x এখানে জোর করে 5x দিয়ে ভাগ করে, তাহলে নিচেও ভাগ করে দাও, এবং তুমি জোর করে কিছু করতে পারো না, ইকুয়াল টু। এখন বাবা লিমিটটা আলাদা করে দিচ্ছি, কারণ লিমিট এমন একটা ফাংশন, বা লিমিট হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সবার মধ্যে ঢুকে যেতে পারে। তাহলে লিমিট ঢুকে যাচ্ছে, এক্স টেন্স টু 0 সাইন 5x বাই 5x হলো, নিচেও চলে আসছে লিমিট এক্স টেন্স টু 0, উপর থেকে এক্স কমন নিয়ে তাড়িয়ে দাও, তাহলে নিলে একেবারে যদি লিখি এক্স প্লাস। বুঝেছো নাকি না? তাহলে এখন এটা হচ্ছে কে প্লাস হাফ। তাহলে উপরেরটা বাবা ফর্মুলার মধ্যে 1 হয়ে যাচ্ছে, কেন 1 হচ্ছে তার কারণ হলো এটা। তাহলে উপরেরটা যেহেতু 1 হয়ে যাচ্ছে, তাহলে এবার উপরে 1 আর নিচে আমি এক্স এর জায়গায় 0 তখন বসাতে পারবো যদি কিনা নিচে 0 না আসে। দেখো নিচে 5 আছে, 0 আসবেই না,
যদি বসাই 0+2/5 হবে, দ্যাট ইকুয়াল টু হাফ। এখন আমি কে এর ভ্যালু তাহলে বলতে পারবো কত, 5/2 মাইনাস হাফ। তাহলে এখন 5 মাইনাস 1 মানে 4/2, 4/2 মানে 2। কারেক্ট অ্যান্সার অপশন ডি। বুঝেছো নাকি না? এবার কোয়েশ্চেন নাম্বার 12-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো তো। কোয়েশ্চেন নাম্বার 12 প্রথমত এফ আমাকে বলেছে, তাহলে এফ মানে আমাকে কি বলেছে, 2x² + 7 ডিভাইডেড বাই x³ প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 3, এটা আছে। তাহলে এখন বলছে যে এই ফাংশনটা বলছে অসন্তত বিন্দুগুলো নির্ণয় করতে হবে। অসন্তত মানে কি বাবা, ডিসকন্টিনিউয়াস। তাহলে ডিসকন্টিনিউয়াস বিন্দুগুলো নির্ণয় করতে বলেছে। তাহলে ডিসকন্টিনিউয়াস বিন্দুগুলো যেহেতু নির্ণয় করতে বলেছে, তাহলে এখন ডিসকন্টিনিউয়াস মানে আমি নিচেরটাকে 0 বানাতে বলেছিলাম। তাহলে তুমি এখন বলতে পারবে x³ + 3x² মাইনাস এক্স মাইনাস 3 দ্যাট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখন তুমি এই দুটো থেকে x² কমন নিয়ে নাও। x² কমন নিলে কি হবে, x + 3 হবে। পরেরটা থেকে -1 কমন নাও, এটা নিলেও x + 3 হবে, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে x + 3 যদি কমন নাও তাহলে পাবে কত, x² - 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে ওটা যদি এখন ভাঙো তাহলে তুমি পাবে হচ্ছে x + 1 × x - 1 দ্যাট ইকুয়াল টু 0 হবে। তাহলে x + 3 ইকুয়াল টু 0 মানে x এর ভ্যালু -3, x + 1 ইকুয়াল টু 0 মানে x এর -1, x - 1 ইকুয়াল টু 0। ফাংশনটা কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, 1 এ, -1 এ, -3। তাহলে অপশন এ হলো। ক্লিয়ার নাকি না? ওকে, এটা ছিল এমসিকিউ পোরশন। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে চলে এসো। কোশ্চেন 1, কোশ্চেন নাম্বার 1-এ এসো। কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখো, fx ইকুয়াল টু 2x মাইনাস mod x। এবার আমাকে বলছে যে এই ফাংশনটা কোন পয়েন্টে সন্তত হবে বা কন্টিনিউয়াস হবে। দেখো এই কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে আমরা যেটা করব কি, আমরা হচ্ছে অপশন চেক করব, কারণ এখানে আর কিছু করার নেই। প্রথমত ফাংশনটা তাহলে কোন পয়েন্টে, কারণ এখানে ফাংশনটা আমি কি বলেছিলাম, একটু আগে বলেছিলাম যদি ফাংশনটা ভেঙে ভেঙে থাকতো তাহলে আমরা ওই রেসপেক্টে বসাতে পারতাম। তবুও এটা ডাইরেক্টলি বসানো যায়, তারও আমি লজিক বলছি, ভালো করে খেয়াল করো। প্রথমে আমি mod x নিয়ে কথাবার্তা বলি বাবা। এখানে mod x আছে, তাহলে mod x ফাংশনটা আমি একটু আগে লিখেছি, এটা x হবে যদি কিনা x > 0 হয়। এটা 0 হবে বাবা যদি কিনা x = 0 হয়। এটা -x হবে যদি x < 0 হয়। আমরা এই ফাংশনটা সম্পর্কে হচ্ছে আমরা এতটুকু ধারণা আমাদের আছে। তাহলে এখন আমি এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি, mod x এর জায়গায় প্রথমে x বসাতে পারি। তাহলে mod x এর জায়গায় যদি x বসাই তাহলে অবশ্যই এটা x > 0 হলে তবেই হবে, নাকি না, বুঝলে না? তারপর x = 0 যখন হবে তাহলে এখানেও 0 এখানেও 0, তাহলে অনলি 0 হয়ে যাবে যখন কিনা x = 0। এবার x < 0 মানে কি, x < 0 মানে mod x এর রেজাল্ট লেস দেন দেয়, তাহলে 2x + x হয়ে যাবে যখন x < 0, নাকি না, বুঝলে না? একদম একদম একদম, তুমি ওইটাও নিতে পারো, ওটাও নিতে পারো, কিন্তু ওটা আমরা সবসময় নেব না, এই অঙ্কে নিলে কোনো অসুবিধা হবে না।
ঠিক আছে, আমরা শুধু মড এক্স এর জায়গায় কিন্তু ভ্যালু বসাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওটা নিতে পারো, অসুবিধা হবে না। বলো হয়েছে? না 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 না, মড পজিটিভ ভ্যালু দিলেও মডের মধ্যে যে এক্স আছে, তাহলে সেই এক্সটা তো পজিটিভ নেগেটিভ হতে পারে, তো ওটা নিয়ে আমরা ক্যালকুলেট করি। যাই হোক, তাহলে এই হচ্ছে আমার কন্ডিশন। এবার দেখো তুমি এখানে কি কি পেয়েছো, জিরো পেয়েছো, জিরো পেয়েছো, জিরো পেয়েছো। আর আমি কি বলেছিলাম, যদি কোনো অঙ্কে এরকম জিরো থাকে তাহলে তুমি ডাইরেক্ট বলবে এক্স ইকুয়াল টু জিরোতে কন্টিনিউয়াস হবে বা ডিসকন্টিনিউয়াস হবে, তাহলে জিরোই আমার অ্যান্সার। না বুঝতে পারলে না? তাহলে আমার অঙ্ক করার দরকারই নেই, কিন্তু আমরা অঙ্কটা করব, করে দেখবো যে সত্যি জিরোতে হচ্ছে কিনা। ফার্স্ট চেক করো, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, প্লাস বলতে কি বাবা, জিরোর থেকে বড়, তাহলে টু এক্স মাইনাস এক্স মানে অনলি এক্স হবে। এর নিচে কিছু নেই মানে ওয়ান, তুমি জিরো বসাতে পারো, তাহলে জিরো বাই ওয়ান মানে জিরো। বা লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স। তাহলে এখন তুমি বলতে পারবে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স মানে জিরোর থেকে ছোট ভ্যালু, তাহলে মাইনাস এক্স হবে। তাহলে এখানেও তুমি জিরো বসাতে পারো, তাহলে এটাও জিরো। আর এফ অফ জিরো মানেও তোমার অ্যান্সার জিরো। তাহলে এখন দেখো বাবা, তিনটেই রেজাল্ট সেম এসছে, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, আর এফ অফ জিরো, তিনটেই যেহেতু সেম, তাহলে তুমি বলতে পারবে যে এফ এক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। আর শুরুতেই তুমি আর অঙ্ক না করেও বলতে পারতে এক্স ইকুয়াল টু জিরো। বুঝেছো নাকি না? লিখে নাও।